ধন্যবাদ সবাইকে যে আপনারা অনেক সময় ধরে অপেক্ষা করছেন, অনেকে অনেক দূর দূরান্ততে আসছেন। আসলে সত্যিকার অর্থে আমি খুবই আনন্দিত, এগুলো করে আনন্দ পাই যে এই যে আমি শুধু টেস্ট টিউব করি, টাকা রুজি করি, সংসার আমার উন্নতি হচ্ছে, বিষয়টার সাথে আমার সামাজিক দায়িত্ববোধ থেকে আমি কাজটুকু করি। প্রতি মাসে একবার অথবা দুইবার আমি যারা এই সমস্যায় ভুগছেন, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে রুগীরা আসেন, তাদেরকে নিয়ে একটু বসি, শেয়ার করি। কে আইভিএফ করলো আমার এখানে, কে করলো না, এটা আমার বিবেচ্য বিষয় না। আপনারা যারা আসছেন হয়তো কেউ আমার এখানে করাবেন, কেউ আমার এখানে করাবেন না, অন্যত্র চলে যাবেন, আমার কোনো কষ্ট হবে না, দুঃখ হবে না। আপনাদেরকে যে আমি শেয়ার করতে পারলাম, নিউজটুকু পৌঁছাইতে পারলাম, কারণ আমাদের দেশ এই চিকিৎসায় অনেক পিছিয়ে, আপনারা জানেন, অনেক পিছিয়ে। সব রুগী আগে চলে যেত কোথায়? সব ইন্ডিয়া। মিলিয়ন টাকা এই দেশ থেকে ইন্ডিয়াতে চলে যেত। এখন আমরা এই বাংলাদেশের গাইনোকোলজিস্ট আমরা কি পারি না? আমরাও তো পারি, এদের মতো ডাক্তার আমরা পারবো না কেন? ইয়েস, ওরা যেহেতু এই কাজটা শুরু করছে অনেক আগ থেকে, ওদের ডেভেলপমেন্টটা স্বাভাবিকভাবে যারা আগ থেকে শুরু করছে তাদের যে অভিজ্ঞতা, আর আমরা যারা শুরু করছে আমাদের অভিজ্ঞতার মধ্যে একটু তফাৎ থাকবে। তো কাজ করতে করতে তো অভিজ্ঞতা হবে। এই কাজ করার এই যে আমরা সুযোগ তৈরি করার জন্য আমরা সারা বাংলাদেশেই বিভিন্ন অঞ্চলে আমরা ডাক্তাররা আপনারা জানেন যে এই দেশে ইনফার্টিলিটির উপরে আলাদা কোর্স চালু হয়েছে, এফসিপিএস এবং এমডি। এফসিপিএস এবং এমডি দুয়োটা কোর্সই বাংলাদেশে চালু আছে, এবং আমাদের অনেক ডাক্তার, নতুন ডাক্তার যারা এই বন্ধ্যাত্ব চিকিৎসার উন্নত উচ্চতর ডিগ্রি অর্জন করে এই দেশের জনগণের সেবায় নিয়োজিত। আমরা যারা একটু মধ্যবয়স্ক ডাক্তার যারা আছি, আমাদের সিনিয়ররা হয়তো শুধু ওই ইনফার্টিলিটির কিছু চিকিৎসা বা সামান্য চিকিৎসা দিতেন, আর যারা সাকসেস হইতো আর বাকিরা সবাই ইন্ডিয়াতে চলে যেত। আমরা যারা আছি আমরা নিজের উদ্যোগে আমরা ট্রেনিং করছি। আমি এফসিপিএস গাইনোকোলজিস্ট, 2009 সালে আমি এফসিপিএস করি। এরপরেই আমার উদ্দেশ্য, আমি এই দেশের যখন আমি দেখি যে একটা পর্যায়ে এই বন্ধ্যাত্ব রোগীদের চিকিৎসা গিয়ে আমরা পারি না, আটকে যাই, তখন বলতে হয় ভাই আপনারা দেখেন ইন্ডিয়াতে কোথাও যাবেন কিনা, চেন্নাই, কলকাতা যাবেন কিনা, এরকম বলতাম। কিন্তু এখন আমরা এই কথা বলি না। ইয়েস, আপনার এই চিন্তা থেকে যখন আমরা দেখলাম যে একটা পোর্শন রুগী আমাদের কাছে চলে যায়, তারা এই চিকিৎসা আমরা দিতে পারি না, ইন্ডিয়ায় গিয়ে চিকিৎসা করা অর্থনৈতিক, শারীরিক, মানসিক সবটাই ঝুঁকিপূর্ণ। টাকার ঝুঁকি যেমন আছে, আপনি ছুটি নিয়ে যাবেন, আপনি যারা চাকরি করেন, সরকারি ছুটি বা প্রাইভেট জব করেন, সবাইকে ছুটি নিয়ে যেতে হয়। এই ছুটি ম্যানেজ করে 2 মাস, 3 মাস, 6 মাস, ইভেন 1 বছর এইখানে থাকিয়া চিকিৎসা করা অনেকের পক্ষে সম্ভব হয় না। এইটার থেকে চিন্তা করে আমি মূলত এফসিপিএস করার পরেই চিন্তা করি যে না, এই রুগীদের এই যে একটা পোর্শন চলে যাচ্ছে, তাদেরকে কীভাবে সেবা দেওয়া যায়। এই চিন্তা থেকেই আমি মূলত 2013 সালে, আমি 9 সালে করি এফসিপিএস, বড় ডিগ্রি করি গাইনিতে। 13 সালে আমি বলি যে না, আমি এটা সুপার স্পেশালাইজেশন করতে হবে আমার এই রুগীগুলোকে সার্ভিস দিতে হইলে। তখনই আমি চলে যাই মহারাষ্ট্রে, ইন্ডিয়াতে একটা ইনফার্টিলিটি সেন্টারে। 3 মাস এখানে আমি রেসিডেন্সিয়াল ট্রেনি হিসাবে আমি কাজ করি। এখানে ল্যাপারোস্কোপি, হিস্টারোস্কোপি, আইভিএফ পদ্ধতি, আইইউআই পদ্ধতি, ইক্সি পদ্ধতি, এগুলোর উপরে আমি 3 মাস ছিলাম এখানে। তারপরে আইসা স্বাভাবিক এই যে ইউজ ইনভেস্টমেন্ট, এবং আমি এটা উপজেলা শহরে আমি শুরু করব কি করব না, এই যে দ্বিধা দ্বন্দ্ব, এগুলা করতে করতে অনেক দিন চলে যায়। কারণ আপনারা জানেন এইগুলা হিউজ অ্যামাউন্ট অফ পেশেন্ট যদি আপনার না আসে, তাহলে একটা সেন্টারকে মুভ করানো খুবই কষ্টকর, কারণ ইনভেস্টমেন্ট খুব বেশি, এবং এখানে সাকসেসের ব্যাপার আছে, ফেইলরের ব্যাপার আছে। এখানে ফেইলর নিয়েই রুগীরা আসতে হবে, যে ফেইলর হবে এটা আমি যাই নিয়ে আসতেছি। হাবিব ভাই নামে এক ভদ্রলোক, আমার খুবই ভোজম মানুষ, খুবই আমাকে এই পর্যায়ে আনার পিছনে সে ডাক্তার না, কিন্তু
সে একজন বিজনেসম্যান, বাট তার এনকারেজ সে যে আমাকে করছে, এই হাবিব ভাইয়ের এনকারেজে আজকে আমি এই পর্যায়ে এটাকে নিয়ে আসতে পারছি। বেচারা ভ্যাসবাসী হোক, তার এক্সপায়ার করছে গত 2 বছর আগে, তার ব্রেন টিউমার হয়ে এসে মারা যায়। এই ল্যাবটা করার পিছনে প্রথম যখন আইইউআই শুরু করি আমি, তার বাসা রামপুরাতে, আমি খুঁজে তার বাসা বার করছি, যে ইনস্ট্রুমেন্ট কে সাপ্লাই দেয়, কে মিডিয়া সাপ্লাই দেয়, আমি জানতাম না। তখন ওনার বাসায় গিয়ে, ওনার বাসায় দুপুরে খাওয়া দাওয়া করছি, উনি আমাকে পরামর্শ দিচ্ছে যে আপনি এইভাবে এই স্টেপে আগান, তাহলে আপনি সাকসেস হবেন। আর আপনি মিনিমাম যদি আইভিএফ চালু করতে হয় আপনাকে, বৎসরে মিনিমাম 100 রুগী আপনাকে মানে আইভিএফ করতে হবে 100, নতুবা আপনি খরচ এবং আপনি যে ইনভেস্টমেন্ট, এইটার লাভের মুখ তো দেখবেনই না, লস হবে প্রতি মাসে। তারপরে কইলে যে এক কাজ করুন, উনি আমাকে বুদ্ধি দিল যে আপনি প্রথম আইভিএফ শুরু না করে আপনি আইইউআই শুরু করেন। আইইউআই আপনারা অনেকেই জানেন, আইইউআই হয়তো অনেকেই করছেন। আইইউআই শুরু করেন। আইইউআইটা প্রাথমিক স্টেপ। এই স্টেপে আপনি যখন রুগী মুভ করবে, যখন রুগী ফ্লো বাড়বে, তখন বুঝতে পারবেন যে আপনি আইভিএফ শুরু করবেন কি করবেন না। তখন আইইউআই শুরু করলাম। আইইউআই ইনভেস্টমেন্ট খুব 15-20 লাখ টাকার মধ্যেই আমার আইইউআই ল্যাব হয়ে গেছে। উনি মানে শিবানী সায়েন্টিফিক ল্যাব ইন্ডিয়া, আর উনি হলো থার্ড পার্টি ঢাকায়, উনি ইম্পোর্ট করে আমাকে এস্টাবলিশ করে দিচ্ছে। তো দেওয়ার পরে যখন আমি শুরু করলাম আইইউআই, তখন একটু আইইউআই করতে মেন সমস্যা হলো যে রুগীদেরকে, বিকজ অফ আমি মেইল, আমাদের এই বাঙালি সমাজে মেল ফিমেলে একটা বিষয় আছে যে এখন রুগীগুলোকে আমার টিবিএস করতে হবে, আমার দেখতে হবে ফলিকুল আসছে কিনা, ডিম আসছে কিনা। আইইউআই তো এমনি করা যাবে না, ডিম আসছে কিনা দেখতে হবে। তো যখন আমি মানে শুরু করলাম, আমি একটু মোটিভেশনাল কথাবার্তা বলেই আস্তে আস্তে টিবিএস করা, একটা ফিমেলে কে টিবিএস করা, আসলে তো অনেক হাজব্যান্ডও অ্যালাউ করবে না। যাই হোক, পরবর্তীতে আমি দেখলাম যে না, এটা পেশেন্ট এখন বর্তমানে পেশেন্ট তো খুঁজে আসে আমাকে যে আমি টিবিএস করবো। শ্রীমঙ্গল তো কোনো জায়গায় টিবিএস হয় না, মৌলভীবাজারে হয় না, আপনি একটু করে দিন। হয়তো ঢাকার ডাক্তার দেখে এসে এখন টিবিএস করতে পারছে না, আমার এখানে আসে, খুঁজে আসে। তো একটা কাজ শুরু করতে, যে আমি কেন কথাগুলো বললাম, একটা কাজ শুরু করা যে আসলে অনেক বাধা বিপত্তি, অনেক কিছু আসে, কিন্তু আমরা যদি আগায় নিয়ে আসি, আমাদের এই দেশকে আমরা আগায় নিতে পারবো না। এই চিন্তাভাবনার থেকেই আমি আইইউআই শুরু করি, এবং আইইউআই শুরু করে আইইউআই সাকসেস যখন শুরু হইলো, তখন আমার এই হাবিব ভাই একদিন এসে বললো যে না, এখন আপনি আইভিএফ এর সময় হয়ে গেছে, আপনি আইভিএফ শুরু করতে হবে। তখন আমি একটা ভাড়া বাসাতে কাজ করি, এই পিছনে গ্রিন লিফ গেস্ট হাউস, এইখানে আমি ভাড়া ছিলাম। তার পরবর্তীতে আমি এই জায়গা ক্রয় করি এবং নিজে আমি এটা স্থাপনা করি উনার প্ল্যানে, এবং ইন্ডিয়ার থেকে ইঞ্জিনিয়ার আইসা প্ল্যান দিয়ে আমাকে একবারে কোন জায়গায় আইভিএফ ল্যাব হবে, কোন জায়গায় আইইউআই হবে, কোন জায়গায় কাউন্সেলিং রুম হবে, এগুলো সব এরা ইন ডিটেলস ওরা করে আমাকে করে দিছে। করার পরে পরবর্তীতে আপনাদের দোয়ায় এই পর্যায়ে আমি কিভাবে করলাম, কেন করলাম, এই ভূমিকাটা আমি এত সময় দিলাম। এই পর্যায়ে আপনাদের আশীর্বাদে, আপনাদের দোয়ায় আমার সেন্টার বাংলাদেশের ওয়ান অফ দি বেস্ট সেন্টার সাকসেসের দিক থেকে। আমার পরিসরটা ছোট, যেহেতু একটা উপজেলা শহর, মানে ঢাকা শহরের যেরকম রুগী বাংলাদেশের চারিদিক থেকে হুমড়ি খেয়ে পড়ে, আমার এখানে শূন্য আসতে হবে। সাকসেস যখন হবে, আপনি যখন বাইরে গিয়ে বলবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তখন শূন্য মুখ দিয়ে একজনের মুখের কথা শুনলো, আরেকজন আসলো, এইভাবে। কারণ সেন্টার হয় কি, অনেকে আবার আস্থা আনতে পারে না যে উপজেলা শহর, এখানে আমি যাব, এত টাকা খরচ করবো, আর আদৌ কি কেন হবে কিনা, না আসলে ফ্রড কিনা, অনেক চিন্তা করে। যদিও এখন আমার এই তকমাটা নাই, আমি এখন যেহেতু আমার নৌকা এখন চলছে আপনাদের দোয়ায়, এখন আর ওই কি নাই যে মানুষের যে একটা সন্দেহ যে আসলে সাকসেস হবে কিনা, আমি যে এত টাকা ইনভেস্ট করতাম, এই সন্দেহটুকু এখন নাই। আপনাদের দোয়ায় প্রতি মাসে এখন 15-20টা রুগী পিক আপ করি, আমরা ট্রান্সফার করি 15-20টা রুগী, মোটামুটি একটা পর্যায়ে আমরা এখন আছি আর কি। যাই হোক, আমি আমার মানে প্রেক্ষাপটটা বললাম যে কেন আজকে এইখানে আমি এটা করলাম, বা এই আমি দেখেন, আমি সিলেট শহরে করতে পারতাম, আমি সিলেটে মেডিকেল কলেজে আজকে প্রফেসর থাকতাম, আমার সাথে যারা সবাই আজকে এই মেডিকেল কলেজ প্রফেসর, কিন্তু আমি মনে করছি যে না, এই দৌড়াদৌড়ি করে এগুলা করে আমি নিজেকে এস্টাবলিশ করতে পারবো না, মানুষকে ওইভাবে সার্ভিসটা আমি দিতে পারবো না। সত্যি তাই অনেকে ট্রাই করছে কিন্তু পারছে না, বিকজ অফ জব, এবং সরকারি জবে কিছু রেস্ট্রিকশন আছে, কাজকর্ম আছে, আবার যারা প্রাইভেট মেডিকেল কলেজে আছে তাদেরও রেস্ট্রিকশন আছে, কাজকর্ম। ইচ্ছা করলেই যে একটা প্রতিষ্ঠান করব, এটা কিন্তু হয়ে ওঠে না। অনেকে চেষ্টা করতেছে, পারছে না।
বিকজ অফ ভেরিয়াস কাইন্ড অফ জব। কাজ করতে জব করলে অনেক ধরনের কাজ থাকে, ছাত্র পড়ানো, অপারেশন করা, এই পরীক্ষার খাতা দেখা, পরীক্ষা নেওয়া, এই ঝামেলাগুলোর কারণে অনেকেই এই কাজগুলোতে এস্টাবলিশ করা সম্ভব হয়ে ওঠে না। যাই হোক, আজকে আমরা যে উদ্দেশ্যে গেনে ডাকা, উদ্দেশ্যটা বলছি যে আপনাদের মাধ্যমে সমাজে এই নিউজটুকু পৌঁছানো যে আইভিএফ যে পদ্ধতিটা, এটা স্বাভাবিক একটা বিষয়। বায়োলজিক্যাল বেবি, নট আর্টিফিশিয়াল। এটা বায়োলজিক্যাল বেবি, আপনার সন্তান, আপনার রক্ত, আপনার বীর্য, আপনার স্ত্রীর ডিম, এর মাধ্যমেই সন্তানের জন্ম হবে। আইভিএফ নিয়ে অনেকের ভুল ধারণা আছে, অনেকেই ভুল ধারণা পোষণ করে। আপনি সমাজে দেখবেন, আপনি যদি বাড়িতে গিয়ে বলেন আমি যে আইভিএফ করবো, এমনি চোখ দিয়ে আর চোখে দেখবে যে আইভিএফ, ও বুঝছি, এই কথাটা বলবে বুঝছি, মানে সে কি বুঝছে সেই জানে, কিন্তু বলবে বুঝছি। এর মানে কি, সে এটাকে অন্য চোখে দেখে। এই যে এটা বিষয়টা যে স্বাভাবিক একটা বিষয়, এই নিউজটা যে পৌঁছানো সমাজের উদ্বুদ্ধ করা। এক সময় দেখেন এই পরিবার পরিকল্পনা পদ্ধতির মেয়েরা যখন গ্রামের বাড়িতে যাইতো, আমরা তখন ছোট, তখন অনেক বাড়ি থেকে পিঠেও খাইছে, দৌড়ও খাইছে, আমরা তখন ছোট। কিন্তু আজকে পরিবার পরিকল্পনা লোকরা নিজেরা যাচ্ছে, নিজেরা গিয়ে সেবা নিচ্ছে, নিজেরা গিয়ে কপারটি দিচ্ছে, নিজেরা কন্ডম ব্যবহার করছে, নিজেরা পরীক্ষাচ্ছে। কারণ মানুষ উদ্বুদ্ধ হয়েছে যে না, এবার টিকার ব্যাপারে দেখেন, এই টিকাও যখন শুরু হয় তখন কিন্তু টিকা দিতে দেয় নাই কেউ, বা বাচ্চারা দিতে পারে দেয় নাই কেউ, এটা দিতেছে বন্ধা করার জন্য। বাচ্চা কাচ্চা যা দেশের বাচ্চা জনসংখ্যা বাড়িয়ে যেতেছে, ওই বন্ধা করার জন্য দিতেছে, এটা দিব না। বাচ্চারা পালায় ভাগতো, মা বাপরা দিত না বাচ্চারা ইঞ্জেকশন দিতে। এই কাজগুলো প্রথম নতুন একটা জিনিস যখন আসে তখন এরকম হয়। যেমন আমরা এই আইভিএফ এর নাম এখন সাধারণ লোকজনও জানে যে টেস্ট টিউব, আইভিএফ না জানুক টেস্ট টিউব জানে। তো এই যে জানা, এই যে এই মানুষের মধ্যে ফ্লারিশ করা জিনিসটা পৌঁছায় দেওয়া, এটার দায়িত্ব আমাদের ভোটে। আমরা যারা ডাক্তার, যারা এই স্বাস্থ্যের সাথে রিলেটেড লোকজন, ওষুধ কোম্পানি, তারপরে এই জ্ঞানের যে নার্স যারা আছেন, সবারই দায়িত্ব এটা পৌঁছায় দেওয়া। এখন আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো যে আইভিএফ কেন করা হয়, কাদের করা হয়, আইভিএফ করার আগে কি কি প্রস্তুতি দরকার, আইভিএফ ডিম বাইর করার পরে ডিম যখন ট্রান্সফার করব, এমব্রায় যখন আপনার ওয়াইফের জরায়ুতে আমরা প্রতিস্থাপন করব, তখন কি কি করণীয় আপনাদের। অনেক ভুল ধারণা আছে। ভুল ধারণা আছে কি আমি একটু ব্যাখ্যা করে বলবো। যেমন আমি পিছন থেকে শুরু করি, আমরা ট্রান্সফারের পরের ঘটনাটি বলি। এমব্রায় তৈরি করলাম, এমব্রায় মানে ভ্রূণ। আমাদের জন্ম হয়েছে, আপনার জন্ম হয়েছে, আপনার জন্ম হয়েছে, বাবা মার বিয়ে হয়েছে, তারা এনজয় করছে, শুক্রাণু এখান থেকে গেছে, ডিম এখান থেকে আইছে, ভ্রূণ তৈরি হয়েছে। ভ্রূণ মানে এমব্রায় তৈরি হয়েছে। এই এমব্রায় তৈরির কাজটা, এই যে এমব্রায় তৈরির কাজটা আমরা ল্যাবে করি। যে কাজটা ডিম্বনালীর মধ্যে হয়, এই ডিম্বনালীর কাজটা আমরা ল্যাবে করি। এর জন্য এটার নাম হয়েছে আইভিএফ, ইন ভিট্রো ফার্টিলাইজেশন। এই কাজটা আমরা শুধু ফার্টিলাইজেশনের কাজটা, অর্থাৎ নিষিক্তকরণের কাজটা আমরা শুধু বাইরে করি, ল্যাবের মধ্যে করি। আর বাদ বাকি সব কিছু স্বাভাবিক স্বামী স্ত্রী এনজয়ের ফলে যেভাবে সন্তান জন্ম হয়, আমার জন্ম হয়েছে, আপনার জন্ম হয়েছে, সব একই নিয়ম, আলাদা কোনো নিয়ম না। আমি কেন কথাটা বললাম, স্বাভাবিক মেলামেশার মাধ্যমে বাচ্চা আপনার স্ত্রী কনসিভ করছে, আপনার স্ত্রী ঘরের কাজ করে না, টুকটাক করে না, রান্নাবান্না টুকটাক করে না, সবই তো করে, সবই করে। কিন্তু আইভিএফ করার পরে মেয়েরা মনে করে, বা মানে স্বামী স্ত্রী মনে করে, বা পরিবারের লোকজন মনে করে সর্বনাশ, এটা নড়া যাবে না, একবারে বিছনায় শুয়ে থাকতে হবে, কোনো কাজ করা যাবে না, কোনো কিছু করা যাবে না। নট লাইক দ্যাট, এরকম বিষয় না এটা। আমরা যখন এমব্রায়ের ভিতরে দিয়ে দিলাম, জরায়ুর ভিতরে, এরপরে স্বাভাবিক চলাফেরা করবেন। স্বাভাবিক চলাফেরা যে নর্মাল, মানে আপনি একটু চা করা, নাস্তা তৈরি করে দেওয়া, স্বামীর মানে খাওয়ানো, রান্না টুকটাক রান্নাবান্না, এগুলো করবেন, এগুলো কোনো অসুবিধা নাই। আপনি এখন কাপড় কাচতে গেলেন, বিরাট এক তাগান নিয়ে কাপড় 10 জন 20 জনের কাপড় একসাথে রেখে কাচলেন, নো, এটা করা যাবে না। ভারী কোনো কাজ, 10 কেজি 15 কেজি ওজনের চাউলের বস্তা আপনি তুললেন, বালতি দিয়ে পানি তুললেন, এটা করা যাবে না। নর্মাল চলাফেরা করবেন। অনেকে আমার রুগীরা বলে যে আমি তো সারাদিন শুয়ে থাকতে হবে,
বিছনায়? বলে কে বলছে? বলে আরেকজন IVF করে আইসে ইন্ডিয়ার থেকে, এসে বলছে বিছনার থেকে নামা যাবে না। কেন? বিছনার থেকে না নামলে আপনার পায়খানা কঠিন হয়ে যাবে, আপনার বাচ্চার নিউট্রিশন ভালো পাবে না, বরঞ্চ আপনার করতে হবে হাঁটলে বাচ্চা বাড়িত না। আমরা যখন ভিতরে দিয়া দেই, অনেক রুগীরা মনে করে সর্বনা বাচ্চা নিয়ে বাড়ি যে হাঁটলে, নো, বাচ্চা বাড়বে না। যখন আমি ভিতরে দিয়ে দিলাম, সেই ইমপ্লান্টেশন হয়ে গেল ভিতরে গিয়ে, তার যে জায়গাতে সে জায়গা নিয়ে নিল। অতএব আপনাদের এটাতে কোনো হাঁটলে চলাফেরা করলে, ইয়েস, আমরা তখন বলি যে আপনার স্বামী স্ত্রী এনজয়টা আপনারা একটু অ্যাভয়েড করেন, কারণ এখানে ইনফেকশন যাইতে পারে, ভিতরে অনেক কিছু হইতে পারে, এইটা কিছুদিন আপনারা অ্যাভয়েড করেন। এইটার ব্যাপারেও বলছে যে এমন কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নাই যে করা যাবে না। আমরা প্রথম 12 সপ্তাহ বলি যে নো, একসাথে থেকে না। হ্যাঁ, বা মনে করেন 5 তলায় উঠবেন, খুব সাবধানে 5 তলা উঠানামা বারবার ডেইলি 5-7 বার এটা করেন না। আপনি একবার উঠছেন, উঠতে আবার হয়তো বিকালে নামলেন, বিষয়টা যেন এরম হয়। এখন ডেইলি 8 বার 10 বার উঠবেন নামবেন, এটা করেন না। উঠলেও যদি উঠেনও খুব ধীরে রেলিংয়ে ধরে আস্তে আস্তে হাঁটবেন। একটা স্টেপ যদি আপনি কোনো কারণে একটা স্টেপ মাঝখানে পা না দিয়ে পরে স্টেপে দেন, তাহলে আপনার একটা হুচট কাঁপবে, চাপ পড়বে, আপনি এতে আপনার বাচ্চার ক্ষতি হতে পারে। আমরা তখন বলি যে আপনি শাকসবজি বেশি করে খাবেন। আমি ট্রান্সফারের পরের কথাটা আমি আগে বলতেছি আর কি, যে ট্রান্সফারের পরে আপনি কি করতে হবে। ট্রান্সফারের পরে অনেকে করে কি আমি দেখছি সাবান টাবান শ্যাম্পু টেম্পু ব্যবহার একবারে বাদ দিয়ে দেয়। কেন বাদ দিবে? কয় আমরা তো ইন্ডিয়াতে করাইছি একবার, ও বলে আর এক রুগী যদি এটা করে আনি, আমার রুগী তো একসাথে 10 জন 15 জন করে ট্রান্সফার করি, 20 জন ট্রান্সফার করি, গত বছর আমরা 23 জন ট্রান্সফার করছি। তো এক রুগী করলে সব রুগী নিউজ পৌঁছে যায়, এই খবরটা সবার কাছে পৌঁছে যায়, এইটা ঠিক না। আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, বরঞ্চ এই সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, নখ কাটতে রাখবেন। অনেকে নখ কাটেন, আমি কেন কয়ে কাটা যাবে না, বাচ্চা ক্ষতি হবে, নো, আপনি নখ কাটবেন, ব্রাশ করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, সবজি বেশি করে খাবেন, পানি বেশি করে খাবেন, ফ্রুট বেশি করে খাবেন। যদি একটু ডায়াবেটিকের টেন্ডেন্সি থাকে, মিষ্টি খাওয়া দাওয়াটা অ্যাভয়েড করবেন। সকাল বিকালে একটু বাসার মধ্যে হাঁটবেন, আমি বলতেছি না জোরে জোরে হাঁটেন, আপনি বাসার মধ্যে 15-20 মিনিট সময় হাঁটাহাঁটি করলেন, এতে বাচ্চার গ্রোথ ভালো হবে, নিউট্রিশন ভালো পাবে, এবং শাকসবজি বেশি করে খাইলে আপনার পায়খানাটা ক্লিয়ার থাকবে, চাপ দেওয়া লাগবে না। এই সময় পায়খানা কঠিন হয়ে যায়, এমনিতেই প্রেগনেন্সিতে পায়খানা কঠিন হয়, পায়খানা কঠিন হবে না, লুজ থাকবে। আপনি চিয়া সিড খাবেন, তুকমা খাবেন, আপনি আমরা পায়খানার পানি বেশি করে খাবেন, সবজি ফল এগুলো বেশি করে খাবেন, মাছ খাবেন, এনি কাইন্ড অফ মাছ। আমরা বলি যে একটু জাঙ্ক ফুডটা অ্যাভয়েড করেন, অতিরিক্ত মশলা দিয়ে তৈরি, আমরা যেমন বিরিয়ানি, পোলাও এগুলো খাইলে পেট খারাপ করতে পারে, পেট খারাপ করলে ওষুধের অ্যাকশনটা কমে যেতে পারে। আমরা এই সময় বলি শুটকি খাইয়েন না, শুটকি টুটকি খাইলে গ্যাস হইতে পারে, এগুলো একটু অ্যাভয়েড করে সহজে হজম হয় যে সমস্ত খাবার দাবার, এগুলো আপনারা করবেন। হ্যাঁ, নর্মালি হাঁটাচলা করবেন, পানি বেশি করে খাবেন, এই সময় প্রস্রাবে ইনফেকশন হইতে পারে, এর জন্য পানি বেশি করে খাবেন। আর পার্সোনাল হাইজিন মেনটেন করবেন। পার্সোনাল হাইজিন বলতে পার্সোনাল পার্ট যেটা প্রাইভেট পার্ট, এটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, এগুলো আমরা পরামর্শ দিই সবাইকে। এইটার ক্ষেত্রে অনেক ভুল ভ্রান্ত ধারণা আছে, অনেকে উল্টাপাল্টা করে। আমি যে কথাগুলো বলছি এগুলো আপনার স্মরণ রাখবেন, যখনই আপনি IVF করেন এই জিনিসগুলো আপনি মাথায় রাখবেন, যে ট্রান্সফারের পরে টেক ইট ইজি। আপনি এটা নিয়ে টেন্স থাকবেন না, টেন্স থাকলে আপনার বাচ্চার উপরে খারাপ ইফেক্ট পড়বে। নো টেন্স, যা করবে ওপরওয়ালা রেজাল্ট দিবে। আমি আমার কাজ করে গেলাম, আমার হচ্ছে না, আমার স্বামীর কোনো সমস্যা অথবা আমার কোনো সমস্যার কারণে IVF করছি, এখন হবে কি না হবে এটা উপরওয়ালা জানে। এইটা যদি ইজিলি নেন দেখবেন স্বাভাবিক প্রেগনেন্সির মতো, এটাকে আপনি আলাদাভাবে কোনো সময় ধরবেন না, স্বাভাবিক। এটার নাম হইল অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি, ART টেকনিক বলে এটাকে, ART অ্যাসিস্টেড। আমি সাহায্য করলাম মাত্র, আর কিছু না। আমি কি পারবো একটা ডিম তৈরি করতে? আমি কি পারবো একটা শুক্রাণু তৈরি করতে? অসম্ভব। পৃথিবীর ইতিহাসে এটা সম্ভব না। পৃথিবী যতদিন থাকবে যে শুক্রাণু এটা উপরওয়ালার দান, শুক্রাণু এটা তৈরি করা সম্ভব? হাজার হাজার কোটি টাকা খরচ করলে সম্ভব না। ডিম তৈরি করা আর্টিফিশিয়ালি সম্ভব না। বায়োলজিক্যাল ডিম হবে, বায়োলজিক্যাল শুক্রাণু হবে। হয়তোবা ডোনারের বিষয় যখন আসবে, এটা তো আরেকটা মানুষেরই শুক্রাণু, আরেকটা মানুষেরই ডিম, এটা হলো ডোনারের বিষয় যেটা, এটা তো আর্টিফিশিয়াল না। আর্টিফিশিয়াল কোনো বিষয় এখানে একটা শুক্রাণু ডিম তৈরি করা যাবে না। আমরা শুধু হয়তোবা তার শুক্রাণু নাই, তার অন্ডকোষের শুক্রাণু নাই, তার বীর্যের মধ্যে শুক্রাণু নাই, সে এখন বাবা হইতে চায়, তাহলে কি করবেন?
তাহলে তো আলটিমেটলি সে যদি বাচ্চা নিতে চায় তাহলে ডোনার ছাড়া তার কোনো উপায় নাই। এখন সে চিন্তা করবে ডোনার নিবে কি নিবে না, এটা তার চিন্তার বিষয়, তার পরিবারের চিন্তার বিষয়, তার স্ত্রীর চিন্তার বিষয় যে ডোনার নিবে কি নিবে না। তার এটা পার্সোনাল মতামত। কেউ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নেয় না, আবার কেউ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মুখে বলে কিন্তু ঠিকই অন্য জায়গায় নিচ্ছে। এটা একান্তই তার নিজস্ব বিষয়, সে কি করবে না করবে। তবে আমরা বাংলাদেশে ডোনার দিয়ে আমরা করি না, বিকজ অফ আমার দেশে এই ধরনের কোনো রুল নাই, বা আমার দেশে ইসলামিক মূল্যবোধ লোকজন বেশি, যার কারণে ইসলাম এটাকে অ্যালাউ করে না। আমরা এর জন্যই এই ডোনার সিস্টেমে আমরা যাই না। আপনার ডোনারে ইন্ডিয়াতে প্রচুর রুগী বাংলাদেশ থেকে যাচ্ছে, বিভিন্ন দেশ থেকে আসতেছে, সিঙ্গাপুরে যাচ্ছে, মালয়েশিয়া যাচ্ছে, থাইল্যান্ডে যাচ্ছে, করাচ্ছে না, অনেকেই করেছে। এটা যার যে পার্সোনাল বিষয়, যে কি করবে কি করবে না পার্সোনাল বিষয়। আমি হয়তো বলে দিতে পারি ভাই যে আপনার তো এই যেন হবে না, আপনার ডোনার দিয়ে করতে হবে। এখন আপনি দেখেন কি করবেন না করবেন, এটা আপনার বিবেচ্য বিষয়। আমি এমব্রয়ডারি ট্রান্সফারের পরে কি করতে হবে বিষয়টা বললাম। এখন আমরা প্রথম দিকে আসি যে আমরা আইভিএফ কাদেরকে করব, কাদেরকে আইভিএফ করব। আইভিএফ অ্যাবসলিউট ইন্ডিকেশন কাদের? অ্যাবসলিউট মানে আইভিএফ ছাড়া তার কোনো গতি নেই। অ্যাবসলিউট ইন্ডিকেশন হইল যদি কোনো পুরুষের তার বীর্যের মধ্যে শুক্রাণু না থাকে, শুক্রাণু নাই কিন্তু পরীক্ষায় ধরা পড়ছে তার অন্ডকোষে শুক্রাণু আছে। বীর্যের মধ্যে শুক্রাণু নাই মানে সে বাবা হইতে পারবে না, কথাটা এইরকম ঠিক না। কিন্তু এটা হয় কি, আমি বলি সমাজে হয় কি, যখন জানে পরিবারে তার শুক্রাণুর সমস্যা, তখন কথাটা ফ্লাশ হয়ে যায় পরিবারে, তার শ্বশুর বাড়িতে, তার নিজের বাড়িতে। পরে যখন বাচ্চা হয় কয় বুঝছি এটা তো ঘটনা অন্যভাবে, কিন্তু আসলে যে তার অন্ডকোষ থেকে নেওয়া করা হয়েছে এটা তো সাধারণ মানুষ জানে না, যে না বীর্যের মধ্যে নাই মানে একবারে সে বাপ হইতে পারবে না, বিষয়টা তা না। বীর্যে নাই, আমি অন্ডকোষে আছে কিনা দেখবো, যদি অন্ডকোষে থাকে তার শুক্রাণু আমরা অন্ডকোষ থেকে নিব, নিয়ে অন্ডকোষ থেকে নিয়ে আমরা তার স্ত্রীর ডিম ফুটাইয়া তার বাচ্চা হবে। কত বাচ্চা আমার এখানে হয়েছে, আমার এখানে এইবার তো 4-5টা হয়েছে অন্ডকোষের শুক্রাণু পজিটিভ। তাহলে যার বীর্যের মধ্যে শুক্রাণু নাই, তার যদি অন্ডকোষের শুক্রাণু থাকে তাকে মাস্ট আইভিএফ। আইভিএফ ছাড়া তার কোনো গত্যন্তর নাই, আইভিএফ করতে হবে। এখন এটা হলো অ্যাবসলিউট ইন্ডিকেশন, আইভিএফ করতে হবে। আরেকটা অ্যাবসলিউট ইন্ডিকেশন হলো তার কোনো মহিলার যদি তার ডিম্বনালী টিউব, যেটা আমরা বলি সংক্ষেপে টিউব বলি, ডিম্বনালী যদি দুইটা ডিম্বনালী যদি বন্ধ থাকে এবং চেষ্টা করা হয়েছে ডিম্বনালী খোলার সার্জিক্যালি কিন্তু খুলে নাই, খোলা যায় নাই, এই ক্ষেত্রে আপনি ডিম্বনালী খুলে নাই, চেষ্টা করা হয়েছে সার্জিক্যালি, এই ক্ষেত্রে আমরা আইভিএফ ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। এই ক্ষেত্রে আইইউআই হবে না। আইভিএফ এর অ্যাবসলিউট ইন্ডিকেশন হইল শুক্রাণু যদি না থাকে বীর্যের মধ্যে, অন্ডকোষে যদি থাকে তাহলে তার আইভিএফ লাগবে। শুক্রাণু নাই, অন্ডকোষেও নাই, বীর্যের মধ্যেও নাই, আইভিএফ করতে হবে বাই দ্য ডোনার। গেল এটা। ডিম্বনালী বন্ধ, খোলা যায় নাই, চেষ্টা করা হয়েছে সার্জিক্যালি, খোলা যায় নাই, টেস্ট টিউব। অর্থাৎ ডিম্বনালীর কাজটাই তো আমরা লেবে করব। আমি কথাটা বলছি না আগে, শুক্রাণু ডিম্বাণু মিলানোর কাজটাই আমরা লেবে করব, এই ডিম্বনালীর কাজটাই করব। কারণ ডিম্বনালী বন্ধ, তার তো ফার্টিলাইজেশন ডিম্বনালী তো হচ্ছে না, তাহলে আমরা কি করতে হবে, এই ডিম্বনালীর কাজটা আমরা লেবে করতে হবে, লেবে করে আমরা ট্রান্সফার করতে হবে। তাহলে দুইটা অ্যাবসলিউট ইন্ডিকেশন। এখন আরেকটা ইন্ডিকেশন আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি। আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি অর্থাৎ এক্সপ্লানেশন বিহীন বন্ধাত্ব। বিয়া হয়েছে 2 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, পরীক্ষা নিরীক্ষা হইতেছে, ওষুধ খাচ্ছে, বিভিন্ন ডাক্তারের চেম্বারে ঘুরছে, বাচ্চা হচ্ছে না, কোনো কারণও নাই। ডিম্বনালী খোলা, ডিম আছে, শুক্রাণু আছে, স্বামী স্ত্রী এনজয় করতেছে, স্বামী স্ত্রীর সম্পর্ক খুব ভালো, ঝগড়াঝাটি নাই, বাচ্চা হচ্ছে না। আইইউআইও করছে 1-2 বার, হয় নাই, তাহলে তাকে ইন্ডিকেশন আইভিএফ, তাকে আইভিএফ করতে হবে। কারণ 35-এর পরে মেয়েদের ক্ষেত্রে আমি বলতেছি, মহিলাদের ক্ষেত্রে 35 এজ যখন হয়ে যায়, এর পরে ডিমের সংখ্যা র্যাপিডলি ফল করে। আপনারা জানেন যে মহিলাদের ডিম ওভারিতে, ডিম্বাশয়ের মধ্যে ওভারিতে
যখন মার পেটে সে জন্ম নেয় মেয়ে হিসাবে, মার পেটেই কিন্তু ডিম চলে আসে মেয়েদের ওভারিতে। একটা মেয়ে সন্তান যখন তার মার পেটে থাকে, 3 মাস যখন মার পেটে বয়স, অর্থাৎ 12 সপ্তাহ প্রেগনেন্ট যখন তার মা, তখনই তার ওভারিতে ডিম চলে আসে। উপরওয়ালা ডিম দিয়া দেয়। এই ডিমের সংখ্যা কত জানেন? 70 লাখ। 70 লাখ ডিম। আর যখন একটা মেয়ের জন্ম হয়, পৃথিবীতে আসে, এই ডিমের সংখ্যা 20 লাখ। আর যখন একটা মেয়ের মাসিক শুরু হয় 12 বছর বয়সে, এই ডিমের সংখ্যা 2.5 থেকে 3 লাখ। কই 70, কই 2.5 থেকে 3। এই 2.5 থেকে 3 লাখ ডিমই আস্তে আস্তে প্রতি মাসে কমতে থাকে। প্রতি মাসে 40 থেকে 50টা ডিম ওভুলেশন প্রক্রিয়া, আপনারা জানেন ডিম পাড়ার একটা প্রক্রিয়া সাইকেল আছে, ওভুলেশন সাইকেল। এই সাইকেলে 40 থেকে 50টা ডিম পাড়ার প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। একটা ডিম পুক্ত হয়, একটা ডিম ম্যাচিউর হয়, আর বাকি ডিমগুলা মারা যায়। শরীর এটাকে খাইয়ে ফেলে। তাহলে এই প্রক্রিয়াটা প্রতি মাসে চলছে তার 10, 11, 12 বছর বয়স থেকে, এবং টিল 45 পর্যন্ত নর্মালি। কিন্তু কোনো মেয়েদের দেখা যায় যে না, 45-এ কি তার 25-ই শেষ। অনেক রুগী পাই আমরা যার বয়স মাত্র 25, 22, 30, ডিম নাই, বিলকুল শেষ। বলবেন এটা কেন? এটা তার অনেক কারণ আছে। ইমিউনোলজিক্যাল ফ্যাক্টর আছে, জেনেটিক ফ্যাক্টর আছে, ইনফেক্টিভ ফ্যাক্টর আছে, কোনো ড্রাগ, কোনো কেমিক্যাল কারণে হইতে পারে। তার মা, তার খালা, তারও কম বয়সে মাসিক বন্ধ হয়ে গেছে, ডিম শেষ হয়ে গেছে। তখনকার সময় তো বিয়া হয়ে যেত 15 বছরে, 14 বছরে, এখন বিয়া হয় 25 এভারেজে। তাহলে মার তো যদি 30 বছরে মাসিক বন্ধ হয়ে গেছে, সে এটা মাথায় নেয় নাই, বন্ধ হয়ে গেছে। কিন্তু এখন তো 25-26 বছরে বিয়েই হচ্ছে। চেষ্টা করতে করতে 2-3 বছর যায়, এরপর দেখা গেল মাসিক বন্ধ হয়ে গেছে, পরীক্ষা করে দেখা গেল ডিম নাই। অতএব আমরা বলি যে কোনো স্বামী স্ত্রী যদি 1 বছর বিবাহিত জীবন হয়, 1 বছর, স্বামী স্ত্রী 1 বছর বিবাহিত জীবন, কিন্তু এনজয় করছে 1 বছর উইদাউট এনি কন্ট্রাসেপটিভ টেকনিক, কোনো ধরনের জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি ব্যতীত তারা 1 বছর একই বিছানায় ছিল, বাচ্চা চাইছে কিন্তু বাচ্চা হয় নাই, এইটাকে বলা হয় ইনফার্টিলিটি। কিন্তু আমরা যাদের বয়স 35-এর বেশি, মহিলাদের, যে কাপলের মহিলাদের বয়স 35-এর বেশি, তাদের ক্ষেত্রে 6 মাস বিবাহিত জীবন যদি ক্রস করে তারপরে যদি সন্তান না আসে, তাকে বলা ইনফার্টিলিটি। দেখেন বয়সের কারণে সংজ্ঞা তফাৎ হয়ে গেছে। অতএব আমরা বলি যে কোনো কাপল 2 বছর ট্রাই করছে, 2 বছর চেষ্টা করছে, বাচ্চা হচ্ছে না, কোনো ধরনের পদ্ধতি নেয় নাই, বাচ্চা হচ্ছে না, অবশ্যই ইনফার্টিলিটি ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। তাকে হয়তো সামান্য ওষুধও বা চাইতে পারে। একটা ইনফার্টিলিটি ডাক্তারের কাছে আসা মানে আইভিএফ না। অনেকে মনে করে কি যে ইনফার্টিলিটি সেন্টারে গেছে মানে আইভিএফ। নো, আমরা কি কত রোগী ডেলি দেখি, সবই কি আইভিএফ করি নাকি? সবই তো আইভিএফ করি না। ইনফার্টিলিটি সেন্টারে মানুষের একটা ভয় হলো যে ইনফার্টিলিটি সেন্টারে গেছি মানে আইভিএফ। আপনার বুদ্ধিমান মানুষ, আপনি বিচার বিশ্লেষণ করবেন না? আমি আইভিএফ বলছি আপনাকে, আপনি বললেই কি আপনি করবেন? আমি কেন বলছি এটার পক্ষে যদি আমি ব্যাখ্যা না দিই যে আপনাকে এই কারণে আমি আইভিএফ এর কথা বলছি, আপনি কেন আইভিএফ করবেন? কেন করবেন? তাহলে আমি আইভিএফ কাদেরকে করা হয়, কেন করা হয়, এই কারণগুলো সংক্ষেপে আপনাদেরকে বললাম। যেমন আমি একটা কথা বলি, কাদের ডিমের রিজার্ভ কমে বেশি তাড়াতাড়ি? একটা হলে ফ্যামিলিয়াল হিস্ট্রি যদি থাকে, তার মা চিন্তা করতে হবে যে আমার তো 30 বছরে মাসিক বন্ধ হয়ে গেছিল, আমার মেয়েটার বিয়ে দেওয়ার দরকার তাড়াতাড়ি, তার ফ্যামিলিটা কমপ্লিট করা উচিত। এটা মাদের মাথায় থাকতে হবে, কারণ মারটা মেয়ে পায়, এটা মাথায় রাখবে। এখন কোনো কারণে আপনার ওভারিতে অপারেশন হয়েছে, আপনার 12 বছর বয়সে 15 বছর টিমার হয়েছে, অপারেশন হয়েছে, আপনি অবশ্যই বিয়ার সাথে সাথেই আপনি ফার্টিলিটি বিষয়টা মাথায় রাখবেন। অপারেশন হয়েছে মানে ডিমের ভাণ্ড অনেকটা কমে গেছে। অপারেশনের সময় টিউমারের সাথে কিছু ভালো জিনিসও জায়গায় চলে যায়, ওভারিয়ান টিস্যু চলে যায়। আর দয়া করে আরেকটা কথা বলি, যাদের চকোলেট সিস্ট আছে, নাম শুনছেন চকোলেট সিস্ট বা এন্ডোমেট্রিওসিস,
যাদের আছে আমি রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনাদের আত্মীয় স্বজন কেউ যদি থাকে, কোনো অবস্থাতেই এটা নিয়ে হেলা করবে না। এন্ডোমেট্রোসিস অ্যাডিনোমায়োসিস মূল কারণ বন্ধ্যাত্বের অ্যারাউন্ড 30 to 40%। 30 to 40%। আমি যদি 100 জন মহিলাকে একখানা করি, বাচ্চা হচ্ছে না, 40 জন মহিলার পাবো যে এন্ডোমেট্রোসিস অথবা অ্যাডিনোমায়োসিস তার আছে। করে কি? তার ডিমের কোয়ালিটি খারাপ করে, ইমপ্লান্টেশনে ইন্টারফেয়ার করে। বপন, ইমপ্লান্টেশন মানে বপন, মানে ভ্রূণটা যে আইসা জরায়ের ভিতরে বসলো, এখানে ইন্টারফেয়ার করে, ডিমের কোয়ালিটি খারাপ করে, ফার্টিলাইজেশনে খারাপ করে, টিউবের যে মোটিলিটি কমায় দেয়, অনেক বিষয় এখানে আছে। এর জন্যই চকলেট সিস্ট যাদের আছে, অবশ্যই আপনারা কোনো গাইনোকোলজি যদি বলে যে চকলেট সিস্ট অপারেশনের আগে অবশ্যই একজন ফার্টিলিটি স্পেশালিস্টের সাথে কথা বলে এই কাজটা আপনারা করবেন দয়া করে। আত্মীয়স্বজন যদি কারো এরকম সমস্যা হয়, কোনো অবস্থাতেই চট করে অপারেশনে যাবেন না। আর যেন তেন জায়গাতে আপনি অপারেশনে করবেন না। বারবার বলতেছি, যেন তেন জায়গাতে এই সমস্ত অপারেশন করতে যাবেন না। এমনভাবে করবেন যারা ওই লাইনে কাজ করে, যারা ওই লাইনে অভিজ্ঞ, তাদের কাছে কাজটা করাবেন। আমরা অনেক রুগী পাই চকলেট সিস্ট ধুম করে অপারেশন করে ফেলাইছে, ফলে টিউব নাই, এই মানে ওভারি টিস্যু নাই, ওভারি কাটতে ফেলাই দিছে, পরে দেখা গেল ডিম নাই। তার নর্মাল হইব কি? টেস্ট টিউব করা সম্ভব না, তার ডিম নাই তো। অতএব এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। আইভিএফ এর আগে কি কি করণীয়, যার প্ল্যান করতেছেন আইভিএফ করবো আমরা, মহিলাদের ক্ষেত্রে কি করণীয়, পুরুষের ক্ষেত্রে কি করণীয়, দুজনেরই কিছু করণীয় আছে। আমি পুরুষদেরকে একবার আমার দোষ নাই তা না, কারণ আপনারা জানেন এই ইনফার্টিলিটির জন্য 35% ক্ষেত্রে পুরুষ। বইয়ের কথা আমি মনে করি পুরুষ আরো বেশি দেই, আমার মতামত। মহিলা 40%, তাহলে 75%। 10% বোথ পার্টনার, স্বামীরও সমস্যা, স্ত্রীরও সমস্যা। 15%, 10 to 15% আছে আনএক্সপ্লেইনড, ওই যেটা বললাম, এক্সপ্লানেশন বিহীন, বাচ্চা হচ্ছে না, কোনো ধরনের কোনো কারণ নাই, কিন্তু বাচ্চা হচ্ছে না, আনএক্সপ্লেইনড। তাহলে আমরা পুরুষরাও কিন্তু অনেক ক্ষেত্রে দায়ী। তাহলে এই ক্ষেত্রে আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আমরা যারা আইভিএফ করতে যাব, পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে কিছু করণীয় বিষয় আছে। লাইফস্টাইল মডিফিকেশন, অর্থাৎ আপনার যখন বাচ্চা হচ্ছে না, পুরুষ যারা, আপনারা যারা একটু হেভি ওয়েট, ফ্যাটি, তারা একটু ওজন কমানোর চেষ্টা করবেন বাই দি ডায়েট কন্ট্রোল অ্যান্ড এক্সারসাইজ। আপনারা প্রতিদিন 40 মিনিট সময় হাঁটবেন এবং স্পাইসি ফুড এবং ফ্যাটি ডায়েট এবং কার্বোহাইড্রেট কন্টেনিং ডায়েটটা একটু কম খাবেন। পুরুষদের কথা বলতেছি। দোজ হু আর স্মোকার, যারা স্মোক করেন বা যারা টোবাকো, অনেকে টোবাকো খায়, সাদা পাতা মল্লা খায়, এইগুলো অ্যাভয়েড করবে। সিগারেট অ্যাভয়েড করবে। অ্যালকোহল যাদের খাওয়ার অভ্যাস থাকলে অ্যাভয়েড করবে। শাকসবজি বেশি করে খাবে, ফল টল খাবে। লাইফস্টাইল মডিফাই করবে। ডিউ টাইমে ঘুমানো, যথাসময়ে ঘুমানো, যথাসময়ে ঘুমতে উঠা। এখন সারা রাত্রে ফেসবুক মারলাম, ভোর আজানের সময় ঘুমাইতে গেলাম, নো, দিস ইজ নট দি নর্মাল লাইফস্টাইল। আপনাকে 10টার থেকে 11টার ভিতরে বা হাইয়েস্ট 12টার ভিতরে আপনার বিছানায় চলে যেতে হবে ঘুমে। আপনি ভোরবেলা নামাজের টাইমে আজান পড়ছে, ঘুমতে উঠেন, নামাজ পড়েন, আবার একটু রেস্ট নেন, রেস্ট নিয়ে আপনি নাস্তা রাস্তা করেন, করে আপনার কাজে চলে যান। দিস ইজ দি নর্মাল লাইফস্টাইল। এখন যদি আপনি ঘুমাইলেন 5টায়, আবার ঘুমতে উঠলেন বেলা 11টায়, দিস ইজ নর্মাল লাইফস্টাইল। এতে শুক্রাণুর গুণগত মান খারাপ হয়, শুক্রাণুর গুণগত মান খারাপ হয়। আপনারা ডিউ টাইমে ঘুমাবেন, প্রতিদিন গোসল করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। অনেকেই দেখা যায় 2 দিনে 3 দিনে গোসল করে, অনেক লোক আছে। দিস ইজ নট দি আইডিয়া। আপনাকে ওইটাকে মেনটেন করতে হবে, নর্মাল লাইফস্টাইল মেনটেন করতে হবে। সবজি টবজি বেশি করে খাইতে হবে, যেগুলা মানে আপনার অক্সিডেটিভ স্ট্রেস বলতে একটা কথা আছে, যে সমস্ত খাওয়া দাওয়া, এই ফ্রি রেডিক্যাল নাম শুনছেন হয়তো আপনারা যারা সায়েন্সের ছাত্র। ফ্রি রেডিক্যাল, এই ফ্রি রেডিক্যাল আপনার আমাদের অক্সিডেটিভ স্ট্রেসের কারণে ফ্রি রেডিক্যাল তৈরি হয়, যেটা আপনার আর শুধু শুক্রাণুর ডিম্বাণুর ক্ষতি করে না। আমরা যে বয়স হই, আমরা যে বয়স হলে চোখে কম দেখি, আমরা চামড়া কুচ হয়ে যায়, সৌন্দর্য থাকে না, শাইনিনেস থাকে না, চামড়া লুজ হয়ে যায়, সবগুলো ফ্রি রেডিক্যাল এটার জন্য দায়ী। আমরা যত খাওয়া দাওয়া করি, যত স্পাইসি ফুড আছে, ফ্রি রেডিক্যাল কিন্তু বেশি হয়, যেটা আপনার জন্য ক্ষতিকর। এখন আপনার ওই মেয়েদের ক্ষেত্রে সেম, আবার মানে একটা নির্দিষ্ট ওয়েট আছে, বিএমআইটা আমরা বলি সবচেয়ে ভালো হইলো আপনার 25 থেকে 30-এর মধ্যে থাকতো, এর বেশি না, 25 থেকে 29 আর কি বিএমআই। এটা বিএমআই বার করার নিয়ম আছে,
বডি ওয়েট ডিভাইডেড বাই মিটার স্কোয়ার উচ্চতা মিটার স্কোয়ারের উচ্চতা দিয়ে ভাগ করলে পরে আপনার বিএমআইটা বার হয়ে যায়। এটা আপনার নিজেরা বার করতে পারবেন। বিএমআই 30-র উপরে যাওয়া ঠিক না, 26, 27, 28 এর মধ্যে থাকলে প্রপার। আবার বিএমআই 19-এর নিচে থাকলে খারাপ। যারা বিএমআই 19-এর নিচে মানে খুব লিন এন্ড থিন, তারা বিএমআই 19-এর বেশি করার পরে বাচ্চা ট্রাই করবেন। নট আইভিএফ, নর্মাল বাচ্চা যদি ট্রাই করতে চান বিএমআই মোর দেন 19 হইতে হবে, 19-এর বেশি। অর্থাৎ আপনি খুব চিকন হইলেও খারাপ, আবার খুব মোটা হইলেও খারাপ। এই লাইফস্টাইলটা মেনটেন করবেন। ডায়েট মানে ওই যে একই অবস্থা, শাকসবজি বেশি করে খাবেন, ফলমূল বেশি করে খাবেন, আপনি পানি বেশি করে খাবেন, নির্দিষ্ট সময়ে ঘুমাবেন। যারা মহিলারা পান জর্দা খান, মহিলাদের অভ্যাসটা এটা বেশি, ছেলেদেরও আছে, মহিলাদের বেশি, এই অভ্যাসটুকু অ্যাভয়েড করবেন। হ্যাঁ, আপনার যেগুলো সহজে হজম হয় এই সমস্ত খাওয়া দাওয়া করবেন। তারপরে ওই যে আইভিএফ যখন চলে তখন বিউটিফিকেশন, আপনারা যারা বিউটি পার্লারে যান, বিউটি পার্লারের যে কসমেটিক জিনিসগুলো ব্যবহার করে সবগুলাই কিন্তু ক্ষতি করে, এগুলো ভালো জিনিস না। হয়তো আমরা একটা নির্দিষ্ট ফাংশনে যাব বা একটা অনুষ্ঠান মানে বিয়ে অনুষ্ঠানে যাব, আমরা যাই বিউটি পার্লারে, বিশেষ করে মেয়েরা যায়। এইগুলা কিন্তু যখন আইভিএফ প্রসিডিউর চলে এগুলো অ্যাভয়েড করাই ভালো। এগুলা যে অনেক সময় আমরা মেহেন্দি টেন্দি ব্যবহার করি না, এগুলো একটু অ্যাভয়েড করা ভালো, কারণ এগুলা আপনার ডিমের উপরে ক্ষতিকর প্রভাব আছে, কিছুটা প্রভাব আছে। এর জন্য আমরা বলি এই সমস্ত জিনিসপত্র আপনারা অ্যাভয়েড করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, সহজে হজম এই খাওয়া দাওয়া করবেন, ভেজিটেবল খাবেন, শাকসবজি বেশি করে খাবেন। সিগারেট বিড়ি, যারা অনেক মেয়েরা তো আছে স্মোক করে, স্মোকটাও বন্ধ রাখতে হবে। ছেলেরা তো বাদ দিতেই হবে, মেয়েরাও বাদ দিতে হবে। বিশেষ করে জর্দা, সাদা পাতা, এইগুলা খুবই খারাপ, খুবই ক্ষতি করে, এগুলো অ্যাভয়েড করতে হবে। এগুলো হলো আপনার প্রস্তুতি, মানে আপনি আইভিএফ করার সময় কি করবেন না করবেন, এই বিষয়টা আমি বললাম। এখন আইভিএফ এর আমাদের এখানে স্টেপগুলো কি, আমরা কয়েকটা স্টেপে আইভিএফ করি। কি করি আমাদের এখানে ব্যাচ আইভিএফ করি। আমরা ব্যাচ আইভিএফ বললে একসাথে আমরা 10 জন, 12 জন, 15 জন, 20 জন রুগী পিক আপ করি, ডিম পিক আপ করি। এখন 15 জন রুগী যদি হয়, 15 জন কাপুলের তাদের স্ত্রীদের মাসিকের ডেট তো এক না। আপনারা জানেন মাসিকের ডেটের সাথে আইভিএফের একটা সম্পর্ক আছে, বা বাচ্চা হওয়ার একটা সম্পর্ক আছে, এক না। তখন আমরা করি কি, আমরা সব রুগীকে অরাল পিল দিই, কন্ট্রাসেপটিভ বড়ি। আমরা সবাইকে কন্ট্রাসেপটিভ বড়ি শুধু যে বাচ্চার জন্ম নিয়ন্ত্রণের জন্য ব্যবহার হয় তা না, কিন্তু বাচ্চা হওয়ার ক্ষেত্রেও এই বড়ির ভূমিকা আছে। আমরা দেই, অনেক রুগীর দিই। তো আমরা সব রুগীরা আমরা একসাথে অরাল পিল শুরু করলাম, একসাথে অরাল পিল উইথড্র করলাম, দিলাম একই দিনে, উইথড্র করলাম একই দিনে। হবে কি, উইথড্র করার উইদিন 5 ডেজ, উইথড্র যেদিন করবো উইদিন 5 ডেজ সবার এই 15 জনের মাসিক হবে, হইতেই হবেই। যদি তার পিটুইটারি গ্ল্যান্ড ঠিক থাকে, তার জরায়ু ঠিক থাকে, তার থাইরয়েড ফাংশন ঠিক থাকে, এভরিথিং যদি ঠিক থাকে, তার মাসিক হবেই এই 5 দিনের মধ্যে। শুরু হওয়ার পরে আমরা ইঞ্জেকশন শুরু করলাম, ডিম আসার ইঞ্জেকশন দেওয়া শুরু করলাম একই দিনে। হয়তো একদিন আগ পিস হয়, একই দিনে আমরা সবার ইঞ্জেকশন শুরু করলাম। 3 দিন পর আমরা মনিটর করি। মনিটরটা করি আমি, ইঞ্জেকশনটা প্রেসক্রাইব করি আমি, আমার নার্স আছে সেই ইঞ্জেকশনটা পুশ করে সবার গায়ে। 3 দিন পর কি মনিটর করি, আমি যে ইঞ্জেকশন আপনাকে যে ডোজে দিলাম এই ডোজটা কি আপনার অ্যাপ্রোপ্রিয়েটলি কাজ করছে কিনা, আমি যতটুকু আশা করছি আমরা ডিমের অতটুকু আসতেছে কিনা, ফলিকল আসতেছে কিনা। আমরা ফলিকলটা একটু পরেই দেখাবো। ফলিকলটা কি, ফলিকল মানে কিন্তু ডিম না, ফলিকলের ভিতরে ডিম থাকে। তো ফলিকলগুলা কীরকম কী পরিমাণে আসতেছে আমরা দেখব, আমরা মনিটর করব। 3 দিন পর মনিটর করার পরে ডোজ কম বেশি করব। একই ডোজ কিন্তু সব রোগীর লাগবে না, কেউ কম লাগবে, কেউ বেশি লাগবে, কেউ খুব বেশি লাগবে। এটা ডিপেন্ড করবে তার রেসপন্সের উপরে, তার ওভারি কতটুকু রেসপন্স করলো। কেউ দেখা যাবে 1 লাখ টাকার ওষুধ হয়ে যাবে, কেউ দেখা যাবে 1,20,30,000 ওষুধ লাগে, কেউ দেখা যাবে 1,80,000 ওষুধ লাগে। ওষুধের তারতম্যটা হবে তার রেসপন্সের উপরে। মনিটর করার পরে স্বভাবত 10 থেকে 12 দিন ইঞ্জেকশন দেওয়া হয় ডিম আসার জন্য। দেওয়ার পরে আমরা ট্রিগারিং করব। যখন ফলিকল 16 মিলিমিটার সাইজ, 16 and above যখন সাইজ হবে তখন আমরা ধরবো দিস ইজ দি ম্যাচিউর ফলিকল। অর্থাৎ ফলিকল যেটা আইসি এটার ভিতরে আমরা ডিম পাবো। ফলিকল ম্যাচিউর হয়ে গেল
তখন আমরা টিকারিং করব। টিকারিং আপনারা অনেকেই যারা আইওআই করছেন টিকারিং সম্পর্কে ধারণা আছে। এইচসিজি ইঞ্জেকশন দিয়ে টিকারিং করা হয়। এইচসিজি টিকারিং করলাম, টিকারিংয়ের 36 ঘন্টার সময় আমরা ডিম বাইর করার জন্য আপনাকে ল্যাবে আমরা এই ওটিতে নিয়ে যাব। আমরা যদি 10টা ইঞ্জেকশন দিই, পরের দিন 10টা হবে 24 ঘন্টা, সকাল 10টায় যদি দিই পরের দিন সকাল 10টায় 24 ঘন্টা, এরপর দিন রাত 10টায় হয়ে যাবে আপনার 36 ঘন্টা। 35 ঘন্টার সময় আপনারা ওটি ঢুকাবো। 1 ঘন্টা আমরা হাতে রাখবো, আমরা কাজ করার জন্য 1 ঘন্টা হাতে রাখবো। আপনারা উঠাবো, আপনারা ঘুমের ওষুধ দিব, আপনারা ড্রেপিং করব, ওয়াশ করব, মেশিন ফিট করব, তারপর ডিম বাইর করবো। আমরা 1 ঘন্টা হাতে রাখি। কারণ কেন রাখি? একটু এদিক সেদিক হইতে পারে, টাইমের তারতম্য হইতে পারে, এর জন্য 1 ঘন্টা আমরা হাতে রাখি। ডিম বাইর করলাম, আমরা ফলিকল থেকে পানি বার করলাম। পানি বার করা পর্যন্ত সব কাজ কিন্তু আমার। পানিটা বার করলাম আমি, পানি বার করে সাথে সাথে ল্যাবে দিয়ে দিলাম। ল্যাব আর ওটি পাশাপাশি, ভিতরে একটা ছিদ্র আছে। আমি যখন পানিটা বার করলাম, আমার অ্যাসিস্ট্যান্ট পানিটার সাথে সাথে ল্যাবে দিয়ে দিল। এই ল্যাবে যখন দিলাম, আমার এমব্রায়োলজিস্ট রেডি হয়ে বসা তার যন্ত্রপাতি নিয়ে দিলাম, সাথে সাথে সে এই মাইক্রোস্কোপের নিচে ডিমগুলাকে সেপারেট করলো। এর সাথে সাথে উইদিন এ মিনিট কমপ্লিট পিক আপ করলো, করে ডিক্সের মধ্যে নিল, এখানের মধ্যে তার মিডিয়া দেওয়া আছে, সাথে সাথে ইনকিউবেটর ঢুকাই দিল। দেরি করা যাবে না, প্রম্পট কাজ। প্রম্পট যত প্রম্পট হবে, ডিমের এমব্রায়োর কোয়ালিটি তত ভালো হবে। আমরা এমব্রায়ো মানে এখন এমব্রায়োলজিস্টের কাজ, আমার কোনো কাজ নাই। সে ওই ডিম সেপারেশন করব, ডিম রে ফুটানোর কাজ, শুক্রাণু দিয়ে যে ডিমের ভিতরে শুক্রাণু ঢুকানো, এটা সে ল্যাবের মধ্যে করবে। করার পরে সে ল্যাবে ঢুকাই দিল ইনকিউবেটরে। ইনকিউবেটর ঢুকাই দেওয়ার পরে আমরা এইভাবে 5 দিন সে ইনকিউবেটরে রাখবো, 5 ডেজ। 5 ডেজ রাখার পরে আমি যেটা করি, আমার যে এখানে যে প্রোটোকল, আমরা সব এমব্রায়োকে ফ্রিজিং করে দিই। এই ফ্রিজিং বলতে আমরা নর্মাল ফ্রিজ না, এটা হলো লিকুইড নাইট্রোজেন। নাম শুনছেন তো? ওই এসির মধ্যে যে নাইট্রোজেন ব্যবহার হয়, লিকুইড নাইট্রোজেন। এটা হলো কমার্শিয়াল, আমরা করি মেডিকেল গ্রেড, 2 গ্রেডের। আমরা করি মেডিকেল গ্রেড লিকুইড নাইট্রোজেন। লিকুইড নাইট্রোজেনের মধ্যে আমরা আপনার যতটা ভ্রূণ তৈরি হইলো আমরা ডুবাই দিই। এটার টেম্পারেচার হইলো -196 ডিগ্রি সেন্টিগ্রেড, -196। এখন বুঝেন কি লীলা লাগে না এটার ভিতরে। 1 ফোঁটা যদি লাগে, হাত সাথে কালো হয়ে যায়, ঠান্ডায় কালো হয়ে যায়, ঠান্ডায় কালো হয়ে যায়, হাতে পড়া যাবে না, হাত নষ্ট হয়ে যাবে। এইটার মধ্যে আমরা রেখে দিই। এইটা আমরা রাখলে 10, 12, 15, 20 বছর আমরা এটা রাখতে পারবো। এই আমরা রাখতে পারবো, আমরা রেখে দিই। রেখে দেওয়ার পরে আমরা আপনাকে বাড়িতে ছেড়ে দিই, যে আপনি বাড়িতে চলে যান। বাড়িতে যাওয়ার পরে আপনি এখানে মাসিক হবে। বাড়িতে গেলে মাসিক হওয়ার পরে সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন যে মাসিক হয়ে গেছে। তখন আমরা এমব্রায়ো ট্রান্সফারের প্রস্তুতি শুরু করব। আপনার ভিতরের লেয়ারটা এন্ডোমেট্রিয়াম, নাম শুনছেন হয়তো, এন্ডোমেট্রিয়াম। এটা 8 মিলিমিটার থিকনেস হওয়া লাগে, ট্রিপল লেয়ার। 8 মিলিমিটার থিকনেস। আপনারা গুগলে ঢুকবেন, দেখবেন সব কথাগুলো আমি যেগুলো বলতেছি সব কথা আছে। 8 মিলিমিটার থিকনেস হইতে হবে। 8 মিলিমিটার থিকনেস যখন হবে, তখন আমরা আপনার যে ভ্রূণ রাখছি আমি এই লিকুইড নাইট্রোজেনে, এখানে আমরা স্বভাবত একটা স্ট্রর মধ্যে 2টা করে এমব্রায়ো রাখি। আপনার যদি 4টা এমব্রায়ো তৈরি হয়, 2টা স্ট্র ব্যবহার করব। যদি খুব বেস্ট কোয়ালিটি দেখে, আমরা একটা রাখবো। এমনও হয় অনেক সময় আমরা সিঙ্গেল ট্রান্সফার করি। বর্তমান যুগে সিঙ্গেল ট্রান্সফারে উন্নত দেশে হয়, ডাবল ট্রান্সফার আমরা উন্নত দেশে এখন সিঙ্গেল ট্রান্সফার শুরু করতে 2টা আমরা দেয় না। আমাদের এশিয়ান কান্ট্রিগুলোতে এখন আমরা 2টাতেই আছি, আমরা 2টা দিই। কিন্তু আপনি বাইরের দেশে, আপনি যদি ফার্স্ট ওয়ার্ল্ডে যান, সিঙ্গেল ট্রান্সফার। কারণ 2টা দিলে পরে কমপ্লিকেশন বেশি। 2টা বাচ্চা নিয়ে আমরা খুশি। আমরা 2টা এলাকায় 2টা বাচ্চা এসেছে, ইন্ডিয়াতে গেছিলাম, 2টা একসাথে দিয়ে দিছে। নো, ইট ইজ নট গুড। কারণ কেন গুড না? 2টা বাচ্চা এলে কমপ্লিকেশন ইজ মোর। আপনার দেখা গেলো 7 মাসের সময় পানি ভেঙে গেছে, 7 মাসের সময় বেদনা আইছে, 7 মাসের সময় রক্ত আইছে। এই সমস্যাগুলো কিন্তু টুইনে বেশি হয়, সিঙ্গেল এইগুলো কম হয়। এর জন্য সিঙ্গেল ট্রান্সফার ইজ বেটার। এখন সাকসেস রেট বাড়াইতে হলে তো ডাবল ট্রান্সফারই করা উচিত। কারণ আমরা তো, আমাদের দেশের লোকজন তো অর্থনৈতিকভাবে এত সবল না। এরা করে কি, একবার হইল না আরেকবার দিমু, আরেকবার হইল না আরেকবার দিমু। আমার তো ফ্রিজিং করা আছেই, ফ্রিজিং করা তো আছেই। কিন্তু আমরা দেশের লোকজন তো অত পয়সাওয়ালা না। একবার খরচ করার পরে আবার যে একটা ট্রান্সফার করতেও প্রায় 60-70 হাজার টাকা খরচ হয়, 1 লাখ টাকার মতো খরচ হয়।
তা আমরা মনে করি একবারই হয়ে গেল বাবা, 2টা বাচ্চা পাইলাম, একবারই শেষ হয়ে গেল ঝামেলা। এটা আমরাও মনে করি, আর রুগীরাও মনে করে যে আমার 2টি দিয়ে। হ্যাঁ, তো সিঙ্গেল ট্রান্সফার বেস্ট। যারা সিঙ্গেল ট্রান্সফার চান আমরা সিঙ্গেলই করব। তখন যারা সিঙ্গেল চান আমাকে আগেই বলতে হবে যে আমি কিন্তু সিঙ্গেল চাই। তখন আপনার একটা এমব্রয়ডারি একটা স্টোর মধ্যে রাখবো, একটা এমব্রয়ডারি একটা স্টোর রাখবো। কারণ এগুলা কিন্তু ওই মনে করুন আমি তো একটা মাঝে 4টা রাখতে পারি, কিন্তু আমি 4টা যখন আবার বাইর করব, এই 4টার মধ্যে আমি তো 2টা করবো, বাকি 2টা আবার রিফ্রিজ করতে হবে। তো রিফ্রিজ ভালো জিনিস না। রিফ্রিজের ডিমের কোয়ালিটি কিছুটা খারাপ হয়, এর জন্য রিফ্রিজ ভালো না। এর জন্য আমরা সেপারেট রাখি, যেটা বাইর করবো এটা ট্রান্সফার করবো। কথাটা বুঝতে পারছেন আপনি? এখন আমি বলি ফলিকল যেগুলো আসলো, মনে করেন আমি 10টা ফলিকল করলাম, যে আপনার ফলিকল 10টা আইছে। 10টা ফলিকল মানে 10টা ডিম না, কিন্তু এটা অনেকের একটা ভুল ধারণা থাকে যে আমার 10টা ফলিকল আইলো স্যার, আপনি বলতেছেন এখন 2টা এমব্রয়ডারি তৈরি হয়েছে। এটা তো আমি বুঝলাম না। এক রুগী তো আমার গত মাসের আগের মাসে বইলি ফেলাইছে, ব্যবসা শুরু করছেন আপনি এখানে। আপনি বলছেন আমার 10টা ফলিকল আইছে, এখন কইতেছেন আমার 2টা ভ্রূণ তৈরি হয়েছে। তো আমার এগুলো গেল কই? আমি থবনে গেছি। আমি কই বিশ্বাসটুকু আমার উপরে যদি না রাখেন আপনি চিকিৎসা তো করতে পারবেন না। শুধু এখানে না, পৃথিবীর যে দেশে যান আপনি তো এই বিশ্বাসটুকু রাখতে হবে। আপনি বাচ্চার জন্য আসছেন, মনে রাখবেন। আপনি এই খারাপ ব্যবহারটুকু আমার সাথে করেন না। আপনি বাচ্চা নিতে আসছেন, বাচ্চা পাওয়ার জন্য আসছেন, সৃষ্টিকর্তারা ডাকেন। আপনার যদি নর্মালি হয়ে যেত, 12 বছর হয়েছে হয়ে যাওয়ার কথা, বাচ্চা নর্মালি হয় না বললে নিবাস পাল্টে খুঁজে আইছেন আপনি। হ্যাঁ, তো এখন এটা মনে রাখবেন, ফলিকল যতটা আসবে অতটাই এমব্রয়ডারি তৈরি হবে। আমি মনে করেন 10টা ফলিকল আইছে, 10টা ডিম পাইছি, এই 10টা ডিমই কি ফার্টিলাইজ হবে? নো, এই 10টা ডিম ফার্টিলাইজ হবে না। 10টার মধ্যে হয়তো 6টা ফার্টিলাইজ হলো। 40% আমরা মাইনাস রাখি, 40% মাইনাস রাখি। 6টা ফার্টিলাইজ হলো। এই ফার্টিলাইজ হইয়া 5 দিন যখন কালচার করবো আমরা, 5 দিনে গিয়া দেখা যাব আরো 2টা নষ্ট হয়ে গেছে। বলবেন এগুলো কেন হয়? এগুলো অনেক কারণ আছে। শুক্রাণুর কারণে হইতে পারে, আপনার ডিমের কারণে হইতে পারে। ডিমের যে জেনেটিক প্যাটার্ন, ক্রোমোজোমাল প্যাটার্ন, এগুলো ঝামেলা আছে। আমি এগুলো তো আর দেখছি না, এগুলো তো আমি দেখছি না। আপনার শুক্রাণু তো দৌড়ে টিকে, কিন্তু জেনেটিক্যালি সে ঠিক আছে কিনা আমি তো জানি না। এই কারণেই যে ডিম পাওয়ার মানেই যে আপনার এমব্রয়ডারি তৈরি হয়ে যাবে, এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন যে এটা ডিম পাওয়া মানেই এমব্রয়ডারি তৈরি হয়ে যাবে, তা ঠিক না। আচ্ছা, এখন আমরা এমব্রয়ডারি তৈরি করলাম, এমব্রয়ডারি ফ্রিজিং করলাম, ট্রান্সফার করলাম, স্টেপগুলো সব বুঝছেন তো? এখন আমরা বলি যে কমপ্লিকেশন কি কি হইতে পারে। এটা আপনাদের একটা চিন্তা থাকতে পারে যে অসুবিধা কি কি হইতে পারে। অসুবিধা কিছু হইতে পারে আমরা চিকিৎসা চলাকালীন। কি হইতে পারে? সবচেয়ে বড় সমস্যা যেটা অসুবিধা, স্টিমুলেশন শুরু করলাম, 3 দিন ইঞ্জেকশন দিলাম, দেখা গেল ডিম ফলিকল একটু আইসে না, ফলিকল একটু আসে নাই। আমি আপনাকে বলে দিব যে ফলিকল আপনার একটু আসে নাই, আপনি সাইকেল কন্টিনিউ করে লাভ হবে না, আপনি স্টপ করেন, আপনার টাকা ফেরত নিয়ে নেন, অথবা টাকা থাকুক, পরের সাইকেল আবার ট্রাই করব। এটা হইতে পারে। ডিম ফলিকল বেশি চলে আসলো, আপনার ওভারি হাইপার স্টিমুলেট হয়ে গেল, অতিরিক্ত উত্তেজিত হয়ে গেল ওভারি। এখান থেকে সবচেয়ে বড় কমপ্লিকেশন যেটা, এটাকে বলা হয় OHSS, ওভারিয়ান হাইপার স্টিমুলেশন সিনড্রোম। দিস ইজ মোস্ট ডেঞ্জারাস। মাইল্ড মডারেট কোনো সমস্যা না, সিভিয়ার হইলে পরে আইসিইউ সাপোর্টও লাগতে পারে। তবে বর্তমানে যে প্রোটোকল আমরা ব্যবহার করি, এই প্রোটোকলে ওভারিয়ান হাইপার স্টিমুলেশন সিনড্রোম হয় না, রেয়ার। আমরা এই যে কথাটা বললাম, এই ইঞ্জেকশনটা দেখছেন আপনারা, এটা অ্যান্টাগনিস্ট প্রোটোকল ব্যবহার করি। এটা একটা এটা অতটা আপনারা বুঝবেন না। এটা আগে আমরা ইন্ডিয়াতে আনতাম ওষুধটা। আমরা সৌভাগ্য এখন আমাদের দেশে এসকেন কোম্পানি এটা বাজারে নিয়ে আসছে, আপনাদের জন্য সুবিধা হয়েছে, দামও কিছুটা কম পড়ে। আমরা এটা ব্যবহার শুরু করছি। আমি যখন প্রথম IVF শুরু করি ইন্ডিয়াতে আনতাম, বহু কষ্ট হইতো। এই ব্রোকাররা অনেক ঠকাঠকি করতো, টেম্পারেচার মেনটেন করতো না, এমনি তেমনি আনতো, রেজাল্ট ভালো আসতো না। এখন ওনারা একবারে ফ্রিজ করে আইনা আমার ফ্রিজে ঢুকে, যার কারণে আপনার কোয়ালিটি নিয়ে কোনো ঝামেলা থাকে না।
এটা আমরা ব্যবহার করার কারণে অ্যান্টাগনিস্ট প্রোটোকল বলে এটা, এই অ্যান্টাগনিস্ট প্রোটোকল ব্যবহার করার কারণে ওভারিয়ান হাইপারস্টিমুলেশন সিনড্রোমের রিস্ক প্রায় 100%ই শেষ হয়ে গেছে। আর যেহেতু আমরা ফ্রেশ ট্রান্সফার করি না, যে সাইকেলের ডিম বাইর করি এই সাইকেলই ট্রান্সফার করি না, ফ্রেশ ট্রান্সফার করি না, এই ক্ষেত্রে ওভারিয়ান হাইপারস্টিমুলেশন সিনড্রোম আরও কমে গেছে। ওভারিয়ান হাইপারস্টিমুলেশন সিনড্রোম কোন ক্ষেত্রে বেশি হইতে পারে? যে ক্ষেত্রে ফ্রেশ ট্রান্সফার করা হয়। মনে করেন মাইল্ড ওভারিয়ান স্টিমুলেশন হয়েছে, আবার ট্রান্সফার করছি, বাচ্চা আইছে, এই ক্ষেত্রে রিস্ক বেশি। অর্থাৎ যেহেতু আমরা ফ্রেশ ট্রান্সফার করি না, আমরা সব এই ফ্রোজেন ট্রান্সফার করি, তাহলে রিস্ক অনেকটা কমে গেল, অনেকটা কমে গেল। অর্থাৎ এটা বলার কারণে বলা, কারণ এটা যদি না বলি আপনারা বলবেন এই কথাটা তো আপনারা বলেন নাই। ওভারিয়ান হাইপার, আমার কাগজে এটা লেখা আছে, ওভারিয়ান হাইপারস্টিমুলেশন সিনড্রোম যদি কোনো কারণে ওভারিয়ান হাইপারস্টিমুলেশন ডেভেলপ করে সিভিয়ার ডিগ্রি হয়, আমার এই 4 বছরের জীবনে একটা রোগী হয়েছে, হসপিটালাইজ করা লাগছে এবং রোগী ক্ষতি হয় নাই, তার চিকিৎসা লাগছে, আইসিইউ সাপোর্ট লাগছিল, 2 দিন আইসিইউতে ছিল একটা রোগী। তখন আমি প্রটোকল দিতাম না। এখন যে প্রটোকল ব্যবহার করি আমি, এটা বিভিন্ন প্রটোকল আছে, 8-10টা প্রটোকল আছে, এক এক ডাক্তার এক এক প্রটোকলে ইঞ্জেকশনটা দেয়। আমি যে প্রটোকল এখন ব্যবহার করি আমি এটাই মনে করি সবচেয়ে সেফ প্রটোকল, এবং ডিমের কোয়ালিটিও ভালো পাওয়া যায়। কারণ আমার সাকসেস রেট আপনারা জানেন অ্যারাউন্ড 65% প্রেগনেন্সি রেট, টেক হোম বেবি রেট অ্যারাউন্ড 50%। এটা কিন্তু আমি মনে করি এটা অন্য কোনো দেশের চেয়ে বা আমাদের বাংলাদেশের অন্যান্য সেন্টারের চেয়ে কোনো অংশেই কম না, বরঞ্চ কোনো ক্ষেত্রে বেশি। আমি প্রোটোকলটা ব্যবহার করে আমি অনেক লাভবান হয়েছি। আরেকটা জিনিস যেটা বলছিলাম, যে ওভারিয়ান ফাংশন ভালো করার জন্য এবং টেস্টিকুলার ফাংশন ভালো কোয়ালিটির ডিম আসার জন্য, ওই যে বলছিলাম না ফ্রি রেডিক্যাল যেটা গেলে, এগুলাকে সাবসাইড করার জন্য আমরা কোএনজাইম কিউ নামে একটা এনজাইম আছে আমাদের, এটা এই স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া, শুক্রাণু তৈরির প্রক্রিয়া, ডিম তৈরির প্রক্রিয়ায় এই এনজাইমটা প্রয়োজন। এই কোএনজাইম কিউটা আমরা বাইরে থেকে দিই, এটাও আমাদের বাংলাদেশে আগে ছিল না, আমরা ইন্ডিয়ার থেকে আনতাম। এই ওষুধটা এখন বাংলাদেশে অ্যাভেলেবল, অনেক কোম্পানি নিয়ে আসছে। এখন আমাদের এসকেপ কোম্পানি এই ওষুধটা নিয়ে আসছে, এবং এটা খুব ভালো। এবং এটা যারা আমরা ডিম বাইর করার আগে আমরা প্রত্যেকটা রোগীর এটা খাওয়াই, বেশিরভাগ রোগীর এটা খাওয়াই, এবং যারা মোটামুটি সব ভালো এই ক্ষেত্রেও দেই না, যারা একটু কম্প্রোমাইজ আছে তাদের ক্ষেত্রে আমরা এই ওষুধটা প্রেসক্রাইব করি, পুরুষরাও করি, মহিলাদের করি, কোএনজাইম কিউ। তাহলে ওই খাওয়া দাওয়ার সাথে আমরা ওইগুলা দিই আর কি, মাল্টি ভিটামিন, মাল্টি মিনারেল, এগুলো অনেকটা এই শুক্রাণু তৈরির প্রক্রিয়া, ডিম তৈরির প্রক্রিয়ায় সাহায্য করে। আমরা এগুলা সাপ্লিমেন্টারি হিসেবে দিই আর কি, সাপ্লিমেন্টারি হিসেবে দিই। এখন আমার কমপ্লিকেশন গেল, কমপ্লিকেশন আরেকটা হইতে পারে আয়াট্রোজেনিক। আয়াট্রোজেনিক মানে আমি ডিম বাইর করার ক্ষেত্রে করতে গিয়া আপনার ব্লাডার একটু ইঞ্জুরি হইতে পারে, যেহেতু প্রস্রাবের থলিটা নিচে, পায়খানা রাস্তা আছে এখানে। আমার এই পর্যন্ত কমপ্লিকেশন রেট 0, কোনো ডিম বাইর করতে গিয়ে কোনো রোগী ক্ষতি হয়েছে 0, এখন পর্যন্ত কোনো ক্ষতি হয় নাই। আর আল্লাহ তাআলা যেন আমাকে এই ক্ষতির মধ্যে ফেলায় না, রোগীদের জন্য কোনো ভোগান্তির মধ্যে ফেলায় না। এটা একটা ভোগান্তি না, কোনো কমপ্লিকেশন, আইসেফ বাচ্চা নিত, এখন যদি একটা কমপ্লিকেশন হয় এটা ভোগান্তির মধ্যে পড়লো না। তো এগুলো খুব রেয়ার হয়, যদি খুব খারাপ কেস হয়, যদি তার অপারেশনে হিস্ট্রি থাকে 3-4টা, আগে পেট কাটছে 2-3 বার, তখন ডিম বা শরীর থেকে ডিমটা বাইর করতে গিয়ে খাদ্য নালী যদি অ্যাটাচ থাকে, ডিম নালী, আমি তো আল্ট্রাসাউন্ড গাইডেন্সে আনতেছি, আল্ট্রাসাউন্ড দেখতেছি, আমি আনতেছি এখন আল্ট্রাসাউন্ড দেখতেছি তো ওভারিটারি, এটার সাথে যদি খাদ্য নালী অ্যাটাচ থাকে, আমি ক্লিক মানে পুশ করলাম যখন নিডিলটা, তখন খাদ্য নালী মাঝে ইঞ্জুরি হইতে পারে। তবে এটা মেজর কোনো ইস্যু না, হইলেও কোনো মানে লাইফ এন্ডেঞ্জারেবল কোনো ঘটনা না, এটা কোনো সমস্যা না। যেটা হইতে পারে আমি কথাগুলো বললাম, এই জিনিস হইতে পারে। এখন আপনি মানসিক প্রস্তুতি, এইটার জন্য এই আইভিএফ করতে গেলে মানসিকভাবে আপনাকে স্টেবল থাকতে হবে, মানসিক প্রশান্তি আপনার থাকতে হবে, অর্থনৈতিক শান্তি থাকতে হবে, আর আপনি একটু ফ্রি থাকতে হবে, মানে চাকরি, চিন্তা ভাবনা, ফ্যামিলি নিয়ে এগুলোর থেকে একটু যাতে ফ্রি, যতটুকু ফ্রি থাকা যায় এতটুকু ফ্রি থাকবে। আর সবসময় যদি রিজিড থাকেন, এই ডিম কটা পাইব, ডিম ফুটবো কিনা, বা আমরা তৈরি হবে কিনা, এগুলো যদি খালি করতে থাকেন, তাহলে আপনার ডিমের উপরে ক্ষতি হবে, ডিমের উপরে ভালো ব্যাড ইফেক্ট পড়বে। এগুলো আপনারা করবেন না, ফ্রি একটু হাঁটাহাঁটি করবেন। যখন আমরা এই স্টিমুলেশন দেব, আপনি হাঁটবেন প্রতিদিন, একটু হালকা ব্যায়াম করবেন, আমরা যদি পুকুর থাকে সুইমিং করবেন, সাঁতরাবেন, গ্রামের বাড়ি থাকলে পুকুর থাকলে, বা সুইমিং পুলে যারা যাওয়ার যাদের অভ্যাস আছে সুইমিং করবেন, এতে ডিমের কোয়ালিটি ভালো হবে।
আমি যে কথাগুলো আগে ভুলে গেছিলাম এখন কথাটা মনে হয়েছে, একটু হাঁটবেন, সাঁতার কাটবেন, এই শাকসবজি যেমন খাবেন এই কাজটাও করবেন, এতে আপনার ডিমের কোয়ালিটি, শুক্রাণু কোয়ালিটি দুইটি ভালো হবে। এখন আসলো সাকসেস রেট। আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে, আপনার সাকসেস রেট কেমন? আমরা গত ব্যাচে 23 জন রুগীকে আমরা ট্রান্সফার করি, এই গত 18 দিন আগে 23 জন রুগীকে ট্রান্সফার করি। আমাদের 16 জন রুগীর বিটা ইসিজি পজিটিভ আসছে, 16 জন রুগীর বিটা ইসিজি রুগীর পজিটিভ আসছে। এর মধ্যে একজন রুগীর বিটা ইসিজি বাইরেও ডাউন হয়ে গেছে, একজন রুগী, আর বাকি 15 জন রুগীর বিটা ইসিজি লেভেল সবারই মোর দেন 1000। আমরা মোর দেন 5 বলি পজিটিভ। যে রুগীটা বললাম যে ডাউন হয়ে গেছে, এটার বিটা ইসি লেভেল ছিল 9.7, অর্থাৎ তার বিটা ইসি লেভেলটাই ছিল কম, যার কারণে 3 দিন পরে আবার করতে দিছি, দেখা গেল ডাউন হয়ে গেছে। আর বাকি সবারই 1000-এর উপরে। আমরা আশাবাদী এই 15 জনেই হার্টবিট আসবে, বাচ্চা নিয়ে ঘরে যাবে, এটা আমাদের আশা। প্রেগনেন্সি পজিটিভ দুইভাবে করা হয়, একটু হলো যখন প্রেগনেন্সি টেস্ট আমরা করলাম পজিটিভ, আর একটু হলো বাচ্চা নিয়ে ঘরে যাওয়া, এটা হলো একটা রেট। এটাকে বলা হয় টেক হোম বেবি রেট বা বার্থ রেট, মানে আপনার কতটুকু বাচ্চা, কয়টা বাচ্চা হইলো, আপনার বাচ্চা নিয়ে কয়টা গেল বাড়িতে, এটা হলো একটা রেট। সাকসেস, এটাও সাকসেস। আবার যখন প্রেগনেন্সি পজিটিভ হলো, এটাও সাকসেস। আমার এখানে প্রেগনেন্সি পজিটিভ গত বেঁচে হয়েছে আমার 69.25%, এইরকম 65, 60, কোনো বেসে 60%, কোনো বেসে 65, কোনো বেসে 55, এরকমও হয়। এখন এই যে ভেরিয়েশনটা, আপনি বলতে পারেন যে স্টেবল থাকে না কেন? স্টেবল না থাকবেই না, স্বাভাবিক, কারণ এক এক ব্যাচে এক এক রুগীর ক্যারেক্টার থাকে। কোনো বয়স্ক রুগী বেশি থাকলে সাকসেসটা একটু কম হয়। বয়স্কদের আপনারা জানেন যে একটা মহিলার যখন বয়স 30 হয়, তার যে আইভিএফের সাকসেস, আর একটা মহিলার বয়স 42, তারা আইভিএফের সাকসেস এক না, বেরি করবে। তো যে ব্যাচে বয়স্ক রুগী বেশি থাকে তাদের, তারপরে ওই যে আমাদের ল্যাবের কোয়ালিটি 100% সবসময় একরকম থাকবে, আমরা চেষ্টা করি ল্যাবের কোয়ালিটি দেখার জন্য। আমার লোক আছে প্রতি মাসে এসে চেক করে, ল্যাবের ঢাকার থেকে আসে, এসে চেক করে যায় সব ইনস্ট্রুমেন্ট, তার এই আমাদের হিউমিডিটি, ল্যাবের হিউমিডিটি, তারপরে ওই যে ফরেন পার্টিকেল কত % আছে, তার অক্সিজেন লেভেল কত, কার্বন ডাইঅক্সাইড লেভেল কত, এগুলো চেক করতে হয়। সব রুমের এনভায়রনমেন্ট চেক করা লাগে, এগুলো বিভিন্ন মেশিন দিয়ে চেক করে আমরা চেষ্টা করি যাতে আমাদের খরচ হোক, কিন্তু আমার কারণে যেন কোনো ক্ষতি না হয়, আমার খরচের কারণে যেন রুগীর ক্ষতি না হয়। আমি চিন্তা করলাম যে আমার ল্যাবটা চেক করতে প্রতি মাসে 30,000 টাকা নেই, আমি 30,000 টাকা বাঁচানোর জন্য আমি করলাম না। এতে আপনার যদি ক্ষতি হয়, এটার জন্য লায়াবল আমি উপরওয়ালার কাছে থাকবো, এটার জন্য আমি লায়াবল থাকবো। আমার দায়িত্ব হলো আমার ল্যাব 100% ইকুইপ কিনা, আর হ্যাঁ 100% ইকুইপ থাকার পরে যদি রেজাল্ট না আসে, আমি বলতে পারবো যে না, আমার সাইটে কোনো দুর্বলতা নাই, আমার মিডিয়াটা ঠিক মতো আইছে কিনা, আমার মিডিয়াটার টেম্পারেচার মেনটেন করতেছে কিনা, আমার ফ্রিজের টেম্পারেচার ঠিক আছে কিনা, আমার ইনকিউবেটর টেম্পারেচার ঠিক আছে কিনা, এগুলো ক্যালিব্রেশন করতে হবে প্রতি মাসে মাসে। ক্যালিব্রেশন করে টেম্পারেচার 37 ডিগ্রি টেম্পারেচার থাকতে হবে, ইনকিউবেটরে থাকতে হবে, রুম টেম্পারেচার থাকতে হবে। মেশিন আমরা যে ডিম বাইর করে দেখবেন এখানে 37 দেখাইতেছে, মেশিনে 37 ডিগ্রি টেম্পারেচার থাকতে হবে। এইগুলা মেনটেন হচ্ছে কিনা এগুলো চেক করতে হয়। এরপরে আপনার আছে আপনার রুগীদের এএমএস লেভেল, তার ডিমের কোয়ালিটি, তার স্বামীর শুক্রাণুটা কি বীর্যের শুক্রাণু না অন্ডকোষের শুক্রাণু, এগুলোর উপর অনেকটা ডিপেন্ড করে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তারপরে আমরা যারা আমি কাজ করি, এমব্রায়োলজিস্ট কাজ করে, আমার কাজের ধরন, আমার এমব্রায়োলজিস্ট কি মেন্টালি তখন ঠিক ছিল কিনা, এখন বারবার টেলিফোন আইতেছে বাড়ির থেকে, বউ টেলিফোন করতেছে, আরে কাজ করতেছে, কাজে হ্যাম্পার তো হবে একটু। এর জন্য আমরা মোবাইল টেলিফোন বাইরে রাখি, যখন ল্যাবে ঢুকি মোবাইল ফোন ভিতরে নেই নিয়ে, সব বাইরে থাকে। কারণ এটা হলো রেডিয়েশনও একটু সমস্যা করে, যখন মোবাইলটা এসে ঢুকে রেডিয়েশন আছে, রুমের ক্ষতি করে, আর একটু হলো ডিস্টার্ব করবে আমার টেলিফোনগুলো, বাড়ির কোনো ঝামেলা, বাসার কোনো ঝামেলা, এই বাচ্চা অসুস্থ, অমুক টমুক, এইটা আমার এই কাজ করতে হ্যাম্পার করবে। এগুলোর থেকে আমরা বিরত থাকি, আমার অথবা আমার এমব্রায়োলজিস্ট, এটা একটা আমার টিম ওয়ার্ক। আমরা এই টিমে প্রায় 10 থেকে 12 জন লোক কাজ করি। এই টিমের প্রত্যেকটা লোক একজনের সাথে আরেকজন অঙ্গাঙ্গভাবে জড়িত। এখানে কোনো জন্য প্রবলেম যদি হয়, আপনার রেজাল্ট প্রবলেম হবে। তো আমি চেষ্টা করি আমার ল্যাবটাকে এবং আমার স্টাফ যারা আছেন তারা যেন একই সুতায় গাঁথা থাকে, নাইলে আমরা রেজাল্ট আনতে পারবো না।
আমি জানেন আমি অনেক চোখের পানি ফেলেছি, অনেক কাঁদছি। আমি যখন ল্যাব প্রথম করি আমার 2টা ব্যাচ, একটা রোগী সাকসেস আসে নাই। 7 জন রোগী প্রথম ব্যাচে ট্রান্সফার করি, একজনও পজিটিভ আসে নাই। পরের ব্যাচে আবার করছি 8 জন রোগী, একজনও পজিটিভ আসে নাই। আমি তো তখন ডিজার্টেন হয়ে গেছি যে আমার কোটি কোটি টাকা আমার ব্যাংকে আমি কেমনে দিই, আমার রেজাল্ট আসতেছে না। হোয়াট ইজ দি প্রবলেম, হোয়াট ইজ দি প্রবলেম? আমি সাথে সাথে ইন্ডিয়াতে টেলিফোন লাগালে যারা ল্যাব করছে যে আমার এই অবস্থা, আমার তো সর্বনাশ হয়ে গেল, আমার তো রুগী আসবে না। এইভাবে নেগেটিভ হলে 1 মাস 2 মাস 3 মাস রুগী বই বাটপার এখানে বসে পড়ছে ব্যবসা করতে মানুষ। এই বাটপারে, কারণ আমি তো নিজের পায়ে নিজে কোরাল মারবো না। আমার আপনার সাকসেস মানে আমার সাকসেস, আমার ল্যাবের সাকসেস, আমার ল্যাবের। আপনি বিশ্বাস করেন বা না করেন, আমার আমেরিকার থেকে একজন ডাক্তার ট্রেনিং করতে আসতে চায় আমার এখানে, বারবার আমার মানে মেল পাঠাচ্ছে। সে মানে আমার প্রোফাইল দেখছে, সব কিছু দেখছে, দেখে সে এটাকে সিলেক্ট করছে এই কারণে সে ভাবছে 3rd ওয়ার্ল্ড কান্ট্রি, একটু পেরিফেরিতে কাজ করে ওইখানে গেলে হয়তো আমাকে হাতে কাজ করতে দিবে। তার ধারণা এটা যে আমি তাকে হাতে কাজ করতে দিব। আমরা যে ট্রেনিং করেছি আমাদের হাতে কাজ করতে দেয় না, কিন্তু আমরা শুধু দেখছি। এবং বাইরের যত দেশে ট্রেনিং আছে হাতে ধরতে দেয় না, তার লেবের ক্ষতি করতে সে দিবে না। তুমি ট্রেনিং করতে এসে দেখো আমি কি করি, এইগুলোকে তুমি মাথায় নিয়ে যাও, নিয়ে তোমার দেশে তুমি করো, তোমার রোগী ফেল হলে তুমি বুঝবা। যাই হোক, পরবর্তীতে উপরওয়ালা আমাকে সাহায্য করছে, সাকসেস আসা শুরু হয়েছে। আমার এইখান থেকে সন্তান ঘরে নিয়ে গেছে এই গত 3 বছরে। আমার 3 বছর 3.5 বছর হয়, 3 বছরে প্রায় 100 বাচ্চা হয়ে গেছে। এটা আমি মনে করি আমার জীবনের একটা বিরাট সার্থকতা। যে প্ল্যান নিয়ে আমি আগাইছিলাম, যে স্বপ্ন নিয়ে আগাইছিলাম, উপরওয়ালা আমার সাহায্য করছে। নতুবা একটা উপজেলা শহরে 100টা বাচ্চা টেস্ট টিউবের জন্ম হয়ে গেছে 3 বছর 3.5 বছরে। এটা কিন্তু এরা অনেকে বিশ্বাস করতে চায় না। এখন রানিং আছে প্রায় 100 মা যারা ক্যারি করতেছে, 100 অ্যারাউন্ড। এই মাসে বাচ্চা আরও 4-5টা ডেলিভারি হবে। এটা আপনাদের আশীর্বাদ, আপনাদের সহযোগিতা। আপনারা যদি আমার কাছে না আসতেন আমি কি এই ল্যাব চালাইতে পারতাম? আপনারা আসতেছেন বলে আমার ল্যাব চলছে। টোটালি আমার রেজাল্ট বেসড চিকিৎসা ব্যবস্থা এটা। অন্য অপারেশন লেচা করলে একটু ভুল ত্রুটি হয়েছে শেষ, কিন্তু এখানে তো আমার রেজাল্ট না আসলে কেউ আসবে না। তো আপনারা নিশ্চয়ই আপনার আত্মীয় স্বজন অথবা কোনো রুগীর মাধ্যমে শুনছেন, অথবা আত্মীয় স্বজন অথবা কোনো ডাক্তারের মাধ্যমে শুনছেন যে এখানে যান রেজাল্ট ভালো, এই তো শুনিতে হয়েছেন। তো রেজাল্ট আমাকে পাইতে হবে, আমাকে সার্ভিস আপনাকে দিতে হবে। আমার মিডিয়া 2 নম্বরই মিডিয়া দিয়ে কাজ করলাম, পুরান মিডিয়া দিয়ে কাজ করলাম, রেজাল্ট তো আসবে না। রেজাল্ট না আসলে আপনি আসবেন না। 1 মাস 2 মাস 3 মাস 4 মাসের সময় রুগী আসবেন আমার এখানে, ল্যাব বন্ধ হয়ে যাবে। লাভ কি? আমি 1 বছরে 1 মাসে একটা বেচে লাভ করলাম 10 লাখ 20 লাখ টাকা, পরের বেচে তো আমার থাকবে না। অতএব আমি নিজের পায়ে নিজে কুড়াল মারব না। আমরা এইটা বিশ্বাস রাখবেন যে আমরা এটা কোনো অবস্থায়, এই যে চিকিৎসার ব্যবস্থাটা, এটা আমরা কোনো অবস্থাতে 2 নম্বরই কাজ করতে পারবো না। কইরা আমাদের কোনো লাভ হবে না, ল্যাব বন্ধ হয়ে যাবে। এই হলো মোটামুটি আপনাদের সাথে কথাবার্তা। আর বাদ বাকি যে বিষয়টা, এটা ওই যে টাকা পয়সার বিষয়টা তো আপনারা শুনছেন বা ম্যানেজার বলছে, আগেও আমি বলছি যেভাবে সিস্টেম আছে আমরা 3 ভাগে নেই আর কি। আমাদের লেবার চার্জটা 3 ভাগে নেই, একসাথে প্রেশার যাতে না পড়ে 3 ভাগে নেই। ওই ভাগটা ওই আমার ম্যানেজারের সাথে যে আছে তার সাথে কথা বলে আপনারা এটা করবেন। আর আমরা যেটা সামনের ব্যাচটা ধরেন আমরা পিক আপটা পালাবো ঈদের পরে। ঈদ তো যদি 1 তারিখ বা 2 তারিখ ঈদ হয়, তা আমরা 6 তারিখ বা 7 তারিখের দিকে পিক আপটা ফেলাবো। বা 1-2 দিন তো স্বাভাবিকভাবে বাড়িতে একটা ঈদ বছরে একবার এটা তো করতেই হবে। আমরা ওইভাবে চিন্তা করে আমরা এই ব্যাচটাকে রাখবো আর কি, সামনের ব্যাচটা। তবে আমরা ব্যাচের প্রস্তুতি শুরু করে দিব আগামী মাসের এই মার্চের, আজকে তো 28 তারিখ ফেব্রুয়ারি, মার্চের 3-4 তারিখ থেকে আমরা প্রস্তুতি শুরু করে দিব। পিক আপটা আমরা একটু আমার যে এমব্রায়োলজিস্ট তার সাথে কথা বলে আমি আমার ডেট ঠিক করবো এবং আপনাদের ওই মোতাবেক আপনারা যখন নাম রেজিস্ট্রি করে নেবেন আমার এখানে, এরপর থেকে দায়িত্ব আমাদের আপনাদেরকে নিউজ পৌঁছানো, কখন কি করব না করব, কখন ডিম বাইর করব, কখন স্টিমুলেশন শুরু করব, এভরিথিং আমরা আপনাদেরকে ইনফর্ম করব। এটা নিয়ে আপনার দুশ্চিন্তা করবেন না যে আমরা আমাদের ভুলে গেল না নামটা বা নামটা লেখা হইলো কিনা, এগুলো চিন্তা করে একবার যখন নাম আপনি আমার খাতায় উঠে গেল, পরবর্তীতে ট্রান্সফার করার আগ পর্যন্ত যে কয়েকদিন আমার অধীনে থাকবেন আপনারা ইনফরমেশন ঠিক টাইম মতো পাবেন। আর একটা জিনিস, পিক আপের পরে যে পরের মাসেই ট্রান্সফার করা যাবে, সবার ক্ষেত্রে ট্রান্সফার নাও হইতে পারে। ওই যে এন্ডোমেট্রিয়াল থিকনেস বললাম, যার এন্ডোমেট্রিয়াল থিকনেস 8 হবে না
তার এমব্রয়ডারি ট্রান্সফার এই মাসে হবে না, পরের মাসে যাবে। পরে অনেক রুগী আছে 5-6 মাস ধরে ঘুরতেছে, এন্ডোমেট্রিয়াল থিকনেস আসে না, 8 হয় না, 6, 5 হয় না, তখন ওই প্রতি মাসেই ফেরত যায়, প্রতি মাসেই ফেরত যায়। এটা যদি হয় কারো কপালে, কিন্তু এটা আমার উপর রাগ করেন না, এটা আপনার ভালোর জন্য। এন্ডোমেট্রিয়াল থিকনেস যদি 8 না হয় তাহলে এমব্রয়ডারি দিলে পরে এমব্রয়ডারি বাচ্চা ইমপ্লান্ট হবে না, বাচ্চা ডেভেলপ করবে না, এটা মাথায় রাখবেন। যে আমি পিক আপ করছি পরের মাসেই ট্রান্সফার, হয়তো আপনার সাথে একজনের ট্রান্সফার হয়ে গেছে, আপনি শুনছেন তার কনসিভ হয়ে গেছে, তার বাচ্চাও পেটে বড় হয়ে গেছে, কিন্তু আপনার ট্রান্সফার হচ্ছে না। এমন রুগীও আছে যে তার ব্যাচের মানে কনসিভ করে বাচ্চা সিজার হয়ে গেছে, কিন্তু তারা এখনো ট্রান্সফার করতে পারছি না, তার এমব্রয়ডারি এখনো লেবের মধ্যে ফেলাই। এগুলো আছে, এগুলো খুব রেয়ার, মানে সবার ক্ষেত্রে হয় না, ধরেন 10 জনের মধ্যে একজনের হয়ে যায়, আমরা অনেক লং টাইম ফেলাই রাখা লাগে। যাই হোক, মোটামুটি এই কথাবার্তা। এখন আমরা আপনাদেরকে ভিডিও ক্লিপটার মাধ্যমে দেখাবো যে আপনার ডিমটা আমরা কেমনে বাইর করি, ডিমটা কেমনে ফুটাই, ডিমটা কেমনে ভিতরে ট্রান্সফার করি। আপনারা মনোযোগ সহকারে দেখবেন, আর যদি প্রশ্ন থাকে প্রশ্ন এখন করেন। আচ্ছা, আমি 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 একটা একটা করে উত্তর দিই। প্রথম প্রশ্ন হলো আপনার ইক্সি আইবিএফ, আপনাকে ওইখানে বলছে ইক্সি, আমি বলছি আইবিএফ। ইক্সি আইবিএফ একই জিনিস। একটা হলো যাদের শুক্রাণুর কোয়ালিটি ভালো আছে, তখন আমরা করি কি, ডিম আর শুক্রাণু আমরা ডিক্সের মধ্যে দেয়া দিই, শুক্রাণু নিজে নিজে ডিমের ভিতরে ঢুকে। এটা হলো কনভেনশনাল আইবিএফ, এটাকে বলা আইবিএফ, কনভেনশনাল আইবিএফ। ইক্সি হইল আমরা ডিমের ভিতরে শুক্রাণুকে ঢুকাই দিব, ঢুকাই দেওয়ার পরে পরবর্তী স্টেপ যা আছে সব আইবিএফ। কথাটা বোঝা গেছে? একটা হলো আমরা ঢুকাই দিব, এটা হলো ইক্সি, আর শুক্রাণু নিজে নিজে ঢুকবে, এটা হলো কনভেনশনাল আইবিএফ। এটার মধ্যে তফাৎ নাই, শুধু খরচের তফাৎ আছে। খরচের তফাৎ হলো ইক্সি নিডিল, যেটা হোল্ডারের নিডিল, এখানে 8-10 হাজার টাকা বেশি লাগে। ইক্সি নিডিল এবং হোল্ডার 8-10 হাজার টাকা বেশি লাগে, আর আইবিএফে ওই ইক্সি নিডিল এবং হোল্ডারটা লাগে না। আর বাকি সব স্টেপ সব একই রকম, বাচ্চার ডেভেলপমেন্ট সব কিছু এক। আইবিএফ ইক্সির মধ্যে আলাদা কোনো বিষয় না, এটা সব কিছু এক। শুধু ইক্সির ক্ষেত্রে আমরা ঢুকাই দিব, আর আইবিএফ এর ক্ষেত্রে শুক্রাণু নিজে ঢুকবে, গেল এটা। এখন বলছেন আপনি 3 মাসের কথা আমি বলছি। ওনারা যেটা করবে, এটা হলো ফ্রেশ ট্রান্সফার করবে। ফ্রেশ ট্রান্সফার, যে সাইকেলের ডিম বাইর করবে ওই সাইকেলের ডিমটা ভিতরে দিবে, দিস ইজ কল ফ্রেশ ট্রান্সফার। আর আমরা করবো কি, আমি কথা কিন্তু আগে বলে দিছি, এটা ফ্রোজেন ট্রান্সফার। আমরা করব ফ্রোজেন ট্রান্সফার, ডিম বাইর করব, ভ্রূণ তৈরি করব, ফ্রোজেন করব, আপনার স্ত্রীর রেডি করব, স্ত্রীর এন্ডোমেট্রিয়াম রেডি হবে, তারপর আমরা দিব। এতে সুবিধা কি, সাকসেস রেট ইজ মোর দেন ফ্রেশ ট্রান্সফার। ফ্রোজেন ট্রান্সফার ইজ বেটার দেন ফ্রেশ ট্রান্সফার। এভরি কান্ট্রি, আপনি গুগলে সার্চ দেন, এখন সার্চ দেন, দেখেন উইচ ইজ বেটার, ফ্রেশ অর ফ্রোজেন, আপনি কি উত্তর দিয়ে দেখেন। ফ্রোজেন ট্রান্সফার অলওয়েজ বেস্ট, কারণ দেয়ার ইজ নো রিস্ক অফ ওভারিয়ান হাইপারস্টিমুলেশন সিনড্রোম। আগে যেটা বলছি, OHSS রিস্ক নাই, এটা রিস্ক ফ্রি। দ্বিতীয় কথা হলো এন্ডোমেট্রিয়াল থিকনেসটা ভালো আসে। আর আমি যখন এই ফ্রেশ ট্রান্সফার করতে যাব, ওই হরমোনাল ইমব্যালেন্স হবে। আমি যখন ডিম বাইর করে নিলাম, বাইর করার পরে হরমোনটা হঠাৎ করে নামে যাবে, এই যে ইস্ট্রোজেন লেভেলটা কমে যাবে, তখন ইমপ্লান্টেশনটা ভালো হবে না। এর জন্যই আমরা বলছি 3 মাস, আমি তো কন্টিনিউয়াস 3 মাস আপনার থাকতে হবে না। আপনার ডিম বাইর করার সময় 22 দিনের মতো থাকতে হয় এখানে, 22 দিনের মতো। আর যখন ট্রান্সফার করব, ট্রান্সফার করার পরে যদি আপনি আশেপাশে হয়ে থাকেন, আপনি যদি শ্রীমঙ্গলে অ্যাডজেসেন্ট হয়ে থাকেন, বাসায় চলে যাবেন। আপনি লং জার্নি আমরা না করি। তারপরে যখন মাসিক হবে, আমরা যখন এই এন্ডোমেট্রিয়াম প্রিপারেশন করতে থাকবো, তখন আপনি এখানে থাকতে হবে না, তো আপনি আসা যাওয়া করবেন। আপনি এখন বাড়ি চিটাগাং মনে করেন, আপনি এই আসা যাওয়া করে আপনার জন্য টাফ, এর জন্য আপনার থাকতে হবে। এই যে মানুষ এই চেন্নাই যায়, কলকাতার যায়, গিয়া 6 মাস 7 মাস এক নাগারে থাকে, 3 মাস থাকে, 4 মাস থাকে, এক নাগারে থাকে, আসা যাওয়ার ঝামেলার কারণে। কারণ তার তো কলকাতার থেকে সপ্তাহে 2 বার আইতে পারবো না, তার ঝামেলা। দেশে হইলে সে আসা যাওয়া করতে পারবে। এন্ডোমেট্রিয়াল যখন প্রিপারেশন করবো আমরা, তখন আপনি আসা যাওয়া করবেন। ট্রান্সফার করার 2 দিন আগে বা 1 দিন আগে আপনি শ্রীমঙ্গলে আসবেন। ট্রান্সফার করার পরে যদি আপনি মনে করেন যে, যেমন এইবার ট্রান্সফারের সময় একটা রোগী শেরপুরের, এই যে আমরা সিলেট শেরপুর, সে বলতেছে, আমি স্যার আমার বাড়িতে কেউ নাই, আমি তালা মারি আইছি, আমার যেতে হইব, বাচ্চা যদি আল্লাহ দিয়ে দিব, না দিলে কি করবো। ট্রান্সফার করার আধা ঘন্টার ভিতরে দেখি বেচারা নাই, এবং কই গেল, গেছি গা। এরপর আমি টেলিফোন করলাম, আপনি বলে গেলেন না, কয় স্যার আমার বাড়িতে খুব একটা ইমার্জেন্সি, আমি আইছি।
ওআরএস তার পজিটিভ। আমি তো ভাবছি এটা মনে গেছে পজিটিভ। আপনি এখন যদি আপনি মনে করেন যে না আমি বাড়িতে যাই, একান্তই জরুরি, আমার যাইতে হবে, আপনি 2-3 ঘন্টা রেস্ট নিয়ে চলে যাবেন। কেন রাখি আমার পাশে, রাখার কারণ হইল ট্রান্সফারের পরে কিছু কিছু রুগীর হঠাৎ করে একটু ব্লিডিং হয়, বমি হয়, হঠাৎ করে সমস্যা। এখন বারবারে আপনি কয়বার আপনি আইবেন, আশেপাশে থাকলে একটা স্ত্রীরে আপনি আস্তে আস্তে হাঁটাই আমার গিয়ে নিয়ে আইলেন, দেখলাম। তারপরে 14 দিন আপনি দেখলাম আমার ল্যাবের মাঝে ল্যাবের পরীক্ষা অনেক জায়গাতে উল্টাপাল্টা পরীক্ষা দেয়। তো যেহেতু এটা ডেডিকেটেড, এই হসপিটালটা ডেডিকেটেড ফর দি ইনফার্টিলিটি ট্রিটমেন্ট, অতএব আমার ল্যাবের পরীক্ষা অন্য জায়গার পরীক্ষা বেশ কম হবেই, কারণ আমার কাজটাই হলো হরমোন নেয়া। তো এর জন্য আমার ল্যাবে পরীক্ষাটা করে দেখি যে বিটা ইসিজে কত আইছে। বিটা ইসিজিটা আসার পরে আমরা হার্টবিটটা আমি টিবিএস করে দেখিয়ে দিয়ে দিলাম। হার্টবিটটা আসলো, আপনি বাড়িতে চলে গেলেন। আপনি যে মনে করেন চলে যাবেন, চলে গেলেন। আপনি মনে করেন তাও না, আমি চলে যেতে চাই, চলে যাবেন, আমার তো কোনো আপত্তি নেই। টাকার বিষয়টা ডিপেন্ড করে আপনার উপরে। তবে আমি মনে করি ট্রান্সফারের পরে হার্টবিট পর্যন্ত আমার আশেপাশে থাকলে ভালো, এটা আপনারই সুবিধা বেশি। আপনি আমার কাছ থেকে ফ্রি পরামর্শটা পাইলেন, আসলেন, যোগাযোগ করলেন, চিকিৎসা দিলাম, রেজাল্টটা চিকিৎসার উন্নতি হইল কিনা। যেমন যারা ট্রান্সফার করছি, যারা পজিটিভ আইছে 15 জনের, যে এর মধ্যে 2-1 জনের একটু ব্লিডিং হইতেছে। আর একটা কথা বলি, এটা কথাটা বলা হয়নি, ট্রান্সফারের পরে যখন প্রেগনেন্সি পজিটিভ আসলো, বিটা ইসি পজিটিভ, এরপরে কিন্তু টুকটাক একটু মাসিকের রাস্তায় ব্লিডিং হইতে পারে, টুকটাক, পেইনলেস ব্লিডিং, কোনো পেইন নেই, একটু ব্লিডিং হইতে পারে। যদি এইরকম ব্লিডিং হয়, এটা ভয়ের কোনো কারণ নাই, এটা ভয় করবেন না আপনারা। এটা আইভিএফ একটা কমন বিষয়, একটু রক্ত যায়। আমার 3-4টা রুগীর আমি এরা বুঝাইতেছি, এরা খালি পাগল হয়ে গেছে, কয় স্যার কী হইলো, আমি কিচ্ছু না, এটা আপনার পজিটিভ। কারণ আমার অভিজ্ঞতা, আমি তো 3.5-4 বছর ধরে দেখতেছি, বেশিরভাগ রুগী একটু ব্লিডিং হয়, 1 ফুটা 2 ফুটা, আবার বন্ধ হয়ে যায়, এরকম হয়। এটা নিয়ে আপনারা দুশ্চিন্তা করবেন না, কোনো ঘাবড়াবেন না, কিচ্ছু না। তো এই যে কমপ্লিকেশনগুলো সহজে আপনি আমার রিচ করতে পারতেছেন, এর জন্য আপনারা আশেপাশে থাকলে ভালো। আপনার উত্তর পাইছেন কিনা বলেন? পিক আপটা আমরা যখন 16 মিলিমিটার সাইজ হয়ে যাবে, তখন আমরা টিকানিং করবো বললাম। টিকানিংয়ের 35 ঘন্টার সময় আপনার স্ত্রীকে আমরা ওটিতে নিব। ওটিতে নেওয়ার পরে এটাকে বলা হয় ম্যাক অ্যানেস্থেশিয়া, মনিটরড অ্যানেস্থেটিক কেয়ার। এটা 3টা সিডেটিভ জাতীয় ওষুধ মিক্স করে একসাথে দেওয়া হয়। 15 থেকে 20 মিনিট রুগী ঘুমে থাকে, তারপর রুগী সজাগ হয়ে যায়। পিক আপের পরে 2 ঘন্টা পরে আপনারা বাসায় চলে যেতে পারবেন। যেখানে বাসা নেবেন আপনারা শ্রীমঙ্গলে, আপনারা বাসায় চলে যাবেন। 2 ঘন্টা পরে পিক আপ করবো ঘুমের ওষুধ দিয়ে, আন্ডার অ্যানেস্থেশিয়া, বাই দি গাইডেন্স অফ দি টিবিএস প্রোব। আমরা যে টিবিএস করি না, প্রত্যেকটা মেয়ে টিবিএস করছি, এই টিবিএস এর উপরে একটা গাইড আছে, গাইডের ভিতরে একটা নিডিল ঢুকবে, আন্ডার দি কাভারেজ অফ মনিটর অফ দি এই আল্ট্রাসাউন্ড মেশিনে দেখবো আমার যে নিডিলটা যাচ্ছে, নিডিলটা কোনো খাদ্য নালিকে টাচ করছে কিনা, কোনো ব্লাডারে টাচ করছে কিনা, দেখে আমরা পুশ করবো ফলিকলের মধ্যে। আপনি দেখবেন, এখন দেখাবো, এই ফলিকে পুশ করে আমি পানিটা বার করে নিয়ে সাক করে নিয়ে আসবো। সাক করে আনার পরেই সাথে সাথে পানিটা পাড়া দিয়ে লেবে এমব্রায়োলজিস্ট ডিমগুলাকে পৃথক করবে, আন্ডার অ্যানেস্থেশিয়া। এখন যে পুরুষের শুক্রাণু অন্ডকোষ থেকে বাইর করতে হবে, তার বীর্যের মধ্যে শুক্রাণু নাই, তাকেও অ্যানেস্থেশিয়া দিয়ে করা হবে, তাকেও সজাগ রেখে করা যাবে না, ভেরি পেইনফুল। অন্ডকোষ থেকে পানিটা বার করা ভেরি পেইনফুল। এর জন্য আমরা ঘুমের ওষুধ দেওয়া, স্বামীকেও ঘুমের ওষুধ দিয়ে আমরা বাইর করি, যাদের অন্ডকোষ থেকে শুক্রাণু নিতে হবে। আই এম দি গাইনোকোলজিস্ট, আমি তো কাজ করব, এটা আমি ছাড়া তো দ্বিতীয় কোনো ব্যক্তি সিলেট ডিভিশনে নাই, অতএব আমার কাজ তো আমাকেই করতে হবে। হ্যাঁ, বাংলাদেশে যত ইনফার্টিলিটি সেন্টার আছে, বেশিরভাগ সেন্টার হলো মেইল। আপনার আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, যত ইনফার্টিলিটি সেন্টার আছে, বেশিরভাগ ইনফার্টিলিটি সেন্টারের পুরুষ ডাক্তার। এটা সারা পৃথিবীতে এই গাইনির ডাক্তাররা একমাত্র বাংলাদেশেই প্রশ্নটা, সারা পৃথিবীতে মেল গাইনোকোলজিস্ট দি বেস্ট গাইনোকোলজিস্ট। এবং এই যে গাইনির এবং অবস্টেটিক্যাল সাবজেক্টটা কিন্তু পুরুষেরই থাকা উচিত। আপনি জানেন না কত কুকীর্তি হয় এই সার্জারি ল্যাবে, কারণ পুরুষরা রাত 2টার সময় চটকে দৌড়ে আইব, আপনার বউয়ের পেন উঠছে, বাচ্চা আটকে রয়েছে, 3টার সময় একটা মহিলা চটকে বাড়িয়ে পারতো না, তার বাচ্চা কাচ্চা স্বামী ফেলাইয়া চটকে আইতে পারতো না।
এটা পরিশ্রমের কাজ, একটা অবস্টেটিক্যাল কাজটা কিন্তু পরিশ্রমের কাজ। বাচ্চা যখন বার করতে অনেক শক্তি লাগে, অনেক শ্রম লাগে, কিন্তু এটা আমাদের দেশের, বিশেষ করে আমাদের দেশে এই জিনিসটা প্রশ্ন আসে। কিন্তু এইটা অন্য উন্নত দেশে আপনি দেখবেন, আপনি গুগলে ঢুকবেন, দেখবেন যে গাইনোকোলজিস্ট সব পুরুষ, এবং এই যে আমরা এই ইনফার্টিলিটি কাজ করে পুরুষরাই বেশি। আপনার প্রশ্ন এটাই ছিল মনে হয়, আমি বুঝছি না প্রশ্নটা। আচ্ছা, জানেন না, এটা এখানে মহিলারা আছে, এখানে সিস্টার আছে, ভিতরে মহিলারা আছে, সিস্টাররা থাকেই, আমার এমব্রায়োলজিস্টও আছে, সবাই আছে, আমরা টিম তো করলাম 12-14 জনের টিম। আপনি মনে করেন আপনি যে প্রশ্নটা করলেন, আমি উত্তর দিই। আপনি যে প্রশ্নটা করলেন, একটা ওটির মধ্যে 10 থেকে 12 জন লোক লাগে। একটা ওটি কি এই মহিলা দেওয়া সম্ভব? রুগীটা উঠাইব কে? এই একটা ঘুমন্ত রুগীরে, অজ্ঞান রুগীরে নামাইব কে? একটা রুগীর এভারেজ ওয়েট 70 কেজি। একটা মহিলারা তো সবসময় মোটা হয় পুরুষ থেকে। 60-70 কেজি ওজনের মানুষটারে কোনো মহিলা, 4 জন মহিলা দূরে নামাইতে পারবো? তাহলে এই আপনি যে বললেন পুরুষ আর মহিলা, তো এই কাজ, তখন তো পুরুষরা ওটির মধ্যে থাকে। আপনার স্ত্রীকে দেখবে না, সে ওটির চোখ মুঞ্চে থাকবে, সে তো দেখবেই, সে ধরে নামাবে না। এই চিকিৎসার ক্ষেত্রে আপনি এইটা করলে পারবেন না, কারণ আপনার এই শুধু তো সার্জনই কিনে না, একটা ওটির মধ্যে অ্যানেস্থেসিয়ার ডাক্তার আছে, অ্যানেস্থেসিয়ার ডাক্তার পুরুষ। অজ্ঞানের ডাক্তার কয়জন মহিলা আছে? অজ্ঞানের ডাক্তার সব তো পুরুষ। কারণ এইটা আপনি কোনো সমস্যা, আমি মনে করি এইটা করলে আপনার কাজ করাটা কঠিন হয়ে যাবে। আচ্ছা, আপনার আর কি বলেন? আইভিএফ এর ক্ষেত্রে নর্মাল হইতে পারে, আইভিএফ এর ক্ষেত্রে সিজার হইতে পারে। আইভিএফ কইরা কে 5-6 লাখ টাকা খরচ করে কি আপনি চাইবেন যে আমার এই আপনারা এইসব বলবেন যে ভাই আমার বাচ্চারা পূর্ণ হয়েছে নি, তাড়াতাড়ি আমার খুলে দিন? আপনি এইসব বলবেন, তখন আর আপনি ওই দিকে যাবেন না। আর স্বভাবত আপনার আইভিএফ এর বাচ্চা হয়েছে লেগে সিজার লাগবে এর কথা না। তবে স্বভাবত যেহেতু প্রতীক্ষিত বাচ্চা থাকে, অনেক দিন পর বাচ্চাটা পায়, স্বভাবত আর কেউ ওই ভেজালে যাইতে চায় না, ওই নর্মাল ডেলির দিকে চায় না, সিজারিয়ান সেকশনই করে দেওয়া হয়। 37 সপ্তাহ হয়ে গেলে পরে সব মহিলারা পাগল থাকে, আমার বাচ্চা বার করে দেন তাড়াতাড়ি, আমার খুলি। আর আইভিএফ মাদের একটা সমস্যা কি, খালি কইব বাচ্চা নড়ে না, খালি কইব বাচ্চা নয়, টেনশনে খালি বাচ্চা নয়, বাচ্চা ভালো আছে কিন্তু খালি বাচ্চা নড়ে না। এই অনেক দিন পরে বাচ্চাটা আসে পেটে। আমার এখানে 21 বছর পরে একটা রুগী কনসিভ হয়েছে গত মাসে, 21 বছর পরে। তার সাথে বিয়ে হয়েছে, তার আরেক ভাইয়ের বাচ্চা ইন্টারমিডিয়েট পাস করে লিছে, কিন্তু তার বাচ্চা এইবার কনসিভ করলো। দিস আর দি ফলিকল। এই যে কালো কালো মৌ চাকের মতো, মধুর চাকের মতো, বা বলার শাক যে কই আমরা অমিজা ভাষায় বলার শাক, এই যে দেখেন কালো কালো দেখতেছেন, এইগুলো হলো ফলিকল। এইটার পানিটাই আমি বার করবো, আমার কাজ। পানিটা কিভাবে বার করতেছি দেখেন। এই যে নিডিল ঢুকছে, এই যে নিডিলটা ঢুকছে আমার পায়ের নিচে, চাপের কি আছে, পায়ের নিচে প্রেশার ক্রিয়েট করার জন্য এটা আলাদা, এটার সাথে কানেক্টেড আছে। যখন নেগেটিভ প্রেশার দিই তখন এই পানিটা বাড়ি যায়। কিভাবে বাড়ি যায় দেখেন, এই যে ছোট হয়ে যাচ্ছে, ফলিকলগুলো ছোট হয়ে যাচ্ছে, মানে পানিটা বাড়ি যাচ্ছে। এই যে পানি 37 ডিগ্রি, এই যে 37 ডিগ্রি, ওই যে পানিটা কানেক্টেড, ওই যে নিডিলটা আছে, নিডিলের সাথে এটা কানেক্টেড, কিন্তু এটা কানেক্টেড। এই যে পানিটা পড়তেছে এখানে, এই যে ড্রপ বাই ড্রপ ভিতর থেকে আসতেছে পানিটা, এই যে ভরতেছে। এই যে পানির সাথে সাথে পাঠাই দিলাম ল্যাবে পাঠাই দিলাম। এই ল্যাবে এখন এমব্রায়োলজিস্ট কাজ শুরু করলো। এই যে ডিক্সের মধ্যে পানিটা নিবে, সব কাজগুলো হয় আন্ডার মাইক্রোস্কোপ, সব কাজ আন্ডার মাইক্রোস্কোপ। এই যে দেখেন, এই যে একটা, এই হলো ডিম, এই যে ডিম, এইগুলা ডিমের সাপোর্টিভ, ডিম ভালো থাকার জন্য, ডিমকে নিউট্রিশন দেওয়ার জন্য এই যে এগুলোর নাম হলো গ্রানুলোসা সেল, গ্রানুলোসা সেল, এইটারে নিউট্রিশন দেয় এইগুলাই। এই যে ওসাইট কুমুলাস কমপ্লেক্স, আপনি ইক্সির এটা দেখবেন, ইক্সি, ওই যে ইক্সি বলে দেখবেন।
এই যে এটা ওয়াশ করতেছে, এটা এই কাজগুলো সব এমব্রায়োলজিস্টের কাজ। ফাইনালি 6টা ডিম এখানে পাওয়া গেছে। ফাইনালি এই যে জাস্ট লাইক এ মার্বেল, মাইক্রোস্কোপের নিচে মার্বেলের মতো লাগে, খালি চোখে দেখা যায় না, কিন্তু খালি চোখে না, এটা কিন্তু আন্ডার মাইক্রোস্কোপ। এখন আমরা দেখাবো ইক্সি, যেটা ভাই আমাকে প্রশ্ন করছিলেন। এই যে ইক্সি, একটু দাঁড়াও। এই যে আমরা ডিমগুলা সেপারেট করলাম না, নর্মাল আইভিএফ এ করা হয় কি, ওই একটা ডিস্কের মধ্যে একটা ডিম আর 0.5 মাইক্রো লিটার অর্থাৎ 1-2 ড্রপের মতো সিমেন্ট একটা ডিম যেখানে ওইটার মধ্যে দিয়ে দেওয়া হয়, শুক্রাণু ডিম আর নিজেরা মিলে। আর এটাতে করা হবে কি, আমরা সরাসরি ঢুকে দিব। আমরা কিন্তু ইক্সি করি সব, আমার এখানে ইক্সি সব হয়, সব ইক্সি। আমরা এখন নর্মাল আইভিএফ করি না, সব ইক্সি করি। দেন এই যে শুক্রাণু দৌড়তেছে, আমরা কিন্তু শুক্রাণুর মাইরে ফেলাই ঢুকানোর আগে। ওই যে ঢুকাইছে, ঢুকানোর পরে মাইরে দেওয়া হয়েছে এটারে, এই যে ঢুকানো হয়েছে, এই যে শুক্রাণুটা, এই যে শুক্রাণুটা, এই যে ঢুকানো হইতেছে, এই যে শুক্রাণুটা, এই যে লেজ, এই যে শুক্রাণু। ডিম ফুটাই দেওয়া হইলো, আমরা ফুটাই দিলাম, ডিম ফার্টিলাইজ করে দিলাম আমরা। এখন পরবর্তী ডেভেলপমেন্টটা হবে কিনা পরের দিন আমরা দেখবো, 24 ঘন্টা পরে। 24 ঘন্টা পরে কিরকম দেখা যাবে আমরা এটা দেখাই। এখন এই যে 24 ঘন্টা পরের রিপোর্ট এটা আপনারা দেখবেন। বালুর মধ্যে পানি যখন পড়ে, বৃষ্টি পরে যখন গাতা হয় না বালুর মধ্যে, এইরকম আমরা মাইক্রোস্কোপের নিচে যখন দেখি তখন এইরকম গাতা দেখা যায়, তখন বুঝি যে ফার্টিলাইজ হয়েছে, আমার শুক্রাণু গিয়ে কাজ করে ফেলাইছে। এই 24 ঘন্টা পরে, এটা 24 ঘন্টা পরের পিকচার এটা। এটা হলো 72 ঘন্টা পরের পিকচার, 3 দিনের। এই যে এটাকে বলা মরুলা স্টেজ। ও আরেকটা জিনিস, আমরা কিন্তু ব্লাস্টোসিস স্টেজে ট্রান্সফার করি। ডে 5 ভ্রূণকে বলা হয় ব্লাস্টোসিস স্টেজ। আপনি যেখানেই আইভিএফ করেন, আমার জ্ঞান যদি না করেন, যেখানেই করেন, প্রশ্ন করবেন আপনারা যে আপনারা কোন স্টেজে ট্রান্সফার করেন, মরুলা করেন না ব্লাস্টে করেন। ব্লাস্ট মানে ব্লাস্টোসিস, ব্লাস্টের ট্রান্সফার ইজ বেটার দেন মরুলা ট্রান্সফার। ব্লাস্ট মানে আপনি 90% কনফার্ম যে আপনার এমব্রয়টা ভালো থাকবে, অর্থাৎ ব্লাস্ট স্টেজের ট্রান্সফার ইজ বেস্ট দেন মরুলা স্টেজ। মরুলা স্টেজ হলো 3 দিনের ভ্রূণ আর ব্লাস্ট হলো 5 দিনের ভ্রূণ। যে ল্যাব ভালো ল্যাব, যে ল্যাবের কোয়ালিটি খুব ভালো, এই ল্যাব কিন্তু ব্লাস্ট পর্যন্ত যায়। আর যে ল্যাবের কোয়ালিটি ভালো না, ব্লাস্ট পর্যন্ত যাওয়ার আগে ভ্রূণ নষ্ট হয়ে যাবে। অর্থাৎ যে ল্যাবের বলবে যে ব্লাস্ট ট্রান্সফার করি, আপনি ধরে নেবেন এই ল্যাব ঠিক আছে। আর যদি মরুলা বলি তাহলে ধরে নেবেন যে তার মধ্যে গলদ আছে, সে ব্লাস্ট স্টেজে নিতে পারে না, মানে ল্যাবের কোয়ালিটি তো ভালো না, যার কারণে সে মরুলা স্টেজে দেওয়া দেয় ভিতরে। আর একটা জিনিস খেয়াল করবেন, মেয়েদের জোড়া এটা হলো বেস্ট ইনকুবেটর, আল্লাহ প্রদত্ত ইনকুবেটর। কিতা বোতলটা, হ্যাঁ, মেয়েদের জোড়া এটা হলো বেস্ট ইনকুবেটর। আমরা যে আর্টিফিশিয়াল ইনকুবেটরে ডিম বড় করি, মেয়েদের জোড়াইতে যখন জায়গা, এটা হলো সবচেয়ে বড় ইনকুবেটর বুঝেন তো, যেখানে ডিম আমরা ফুটাই, এটা নাম হলো ইনকুবেটর। এই মেয়েদের জোড়া এটা ইনকুবেটর। এর জন্যই সবাই মনে করে বাবা 3 দিনের হয়েছে দেলাই ভিতরে, এর মধ্যে আল্লাহ যা করা করবো না। কিন্তু ব্লাস্ট স্টেজে যখন আমি ভিতরে দিলাম, তখন আরও শিওর হয়ে দিলাম যে না, আমার এমব্রয়টা ব্লাস্ট পর্যন্ত গেছে, এর মানে এই বাচ্চাটা হবে যদি এন্ডোমেট্রিয়াম ঠিক থাকে। কথাটা ক্লিয়ার? এইটা হ্যাঁ, এটা হলো মরুলা স্টেজ। আপনারা চা খাইছেন নি? আমি একটু চাটা খাই। আজকে ঝামেলা বেশি কি, স্টিমুলেশন আছে, এই ব্যাচের সামনে ব্যাচে পিক আপ করে স্টিমুলেশন চলতেছে, ইটি রুগীর কাজ চলতেছে, এদিকে চ্যানেল আইয়ের লোকজন আইছে, এদিকে আপনারা লইয়া বইছি, মাল্টিপল কাজ আজকে, যার কারণে এক দেরি হচ্ছে আর কি। বলো, এর হলো মরুলা স্টেজ, ডে 3 গেল কই। এখন এই যে দেখতেছেন, এটা হলো ব্লাস্ট স্টেজ, দিস ইজ দ্য ব্লাস্ট।
ব্লাস্ট মানে দেখেন এখানে ক্যাভিটি আছে, ক্যাভিটি মানে গর্ত। এই যে গর্ত তৈরি হয়েছে, এই যে গর্ত তৈরি হইতেছে, এই যে গর্তটা দেখছে, দিস ইজ দি বেস্ট কোয়ালিটি এমব্রায়ো স্যারও, বেস্ট কোয়ালিটি এমব্রায়ো। এই যে এইখান থেকে বাচ্চা হবে, দাঁড়াও, এইটার থেকে বাচ্চা হবে। এই যে দেখতেছেন একটা মাংসের টুকরার মতো, এখান থেকে বাচ্চা হবে, আর এটার থেকে ফুল হবে, প্লাসেন্টা, ফুলটা হবে এটার থেকে, আর এটার থেকে বাচ্চাটা হবে। এই স্টেজে যখন আমরা ভ্রূণটা দিব, এটা বেস্ট কোয়ালিটি ভ্রূণ, আমরা মনে শান্তি পাই যে না, এটা আমরা কাজ হয়ে যাব, যদি এন্ডোমেট্রিয়াম সব ঠিক থাকে কাজ হয়ে যাব। তো আমরা এই যে আমরা ব্লাড স্টেজে দেই, এর জন্য আমার সাকসেস রেট ভালো। হ্যাঁ, ব্লাড স্টেজে দিলে, কারণ আমি প্রথম যখন শুরু করি তখন মরুলা দিতাম, তখন আমার এমব্রায়োলজিস্ট করলো যে স্যার আপনার ল্যাব তো নতুন, আপনি যে ব্লাড স্টেজে যাইতেন, ব্লাড স্টেজে যাইতে গিয়ে যদি সব নষ্ট হয়ে যায়, তখন আপনি রুগীরে কী করবেন? হয় মিথ্যা কথা বলতে হবে যে দিছি, আর না হয় আপনি একটা রুগীরে কেমন করবেন সব ভ্রূণ নষ্ট হয়ে গেছে আপনার, করলে তো আপনি পিঠা খাইবেন। ওই আমি 2-3 ব্যাচ মরুলা করছি, মরুলা সাকসেস আসে নাই আমার। ব্লাস্টে যখন দেওয়া শুরু করলাম, তখন এই রেজাল্ট আসা শুরু হয়েছে। দেও ওই যে 5A মানে দিস দি বেস্ট। আমরা যখন ট্রান্সফার করব, তখন আপনার ট্রান্সফার একটা শিট দিব, আপনার শিটের মধ্যে লিখে দিব কোন কোয়ালিটির ভ্রূণ আমরা দিছি, 5A দিছি না 3A দিছি না 4A দিছি না 4AB দিছি, এগুলা এটা হলো গ্রেডিং। এই গ্রেডিংটা আমরা যত 5A 6A যখন হবে, 5AB 4AB 4A এগুলো ভালো, সি গ্রেডেরটা ভালো না। সি গ্রেডে আমরা ট্রান্সফার করি, আমরা ধরে নেই এটা হবে না। দেও এই যে 3AB, এটা হলো 3AB। ট্রান্সফার দেখবেন একদম, ট্রান্সফারে কোনো অজ্ঞান করা হয় না, ট্রান্সফারের দিন কোনো অজ্ঞান করা হবে না, খালি ডিম কালেকশনের দিন অজ্ঞান করা হবে। ট্রান্সফারের দিন রুগী দেখবে আমরা কি করছি, আমরা যে দিচ্ছি সে দেখবে, ডিম দেখবে না হয়তো, কিন্তু দেখবে একটা কিছু ভিতরে গিয়ে পড়ছে, এটা সে দেখবে। মনিটর তার চোখের সামনে মনিটর থাকবে, মনিটরে সে দেখবে। নো পেইন, নো পেইন, নো পেইন, নো পেইন। আমরা তখন ব্লাডারটা একটু ফুল করে রাখবো, ওই যে প্রস্রাবটা জমতে হবে, নাহলে তো আমরা জরায়ুটা ভালো করে দেখবো না। ওই আল্ট্রাসাউন্ড গাইডেন্স আমরা করি, ওই একজন অ্যাসিস্ট্যান্ট পেটের মধ্যে ধরে রাখে মেশিন, আর আমরা নিচ থেকে জরায়ের মুখটাকে পরিষ্কার করে কোনো ধরনের কোনো মিউকাস থাকতে পারবে না, পিচ্ছিল জিনিস থাকতে পারবে না, কোনো রক্ত থাকতে পারবে না, কোনো ডার্টি পার্টিকেল থাকতে পারবে না। এগুলো পরিষ্কার করতে 5-7-10 মিনিট লাগে, অনেক সময় বেশিও লাগে, আধা ঘন্টা লাগে অনেক রুগীদের। এগুলো পরিষ্কার করে তারপরে খুব জেন্টলি, যেমন বিলাই যখন ঘরে হাঁটে বিড়াল, তখন কেউ কইতে পারে না বিড়াল ঘরে কইতে পারে না, এমনভাবে আমরা জরায়ুতে ঢুকবো বিড়ালের মতো। আমার যন্ত্রটা থেকে ভিতরে ঢুকবে, তার বডি বলতে পারবে না ভিতরে কি ঢুকছে, তাহলে কিন্তু বাচ্চা হবে না। জেন্টলি স্লোলি জাস্ট আমরা ভিতরে ঢুকবো, যে আপনি বুঝতে পারবেন না, দ্যার ইজ নো পেইন, নো পেইন। আমরা কিভাবে দেই আপনার দেখবেন, এই যে ক্যানুলা, খুব পাতলা ক্যানুলা, পাতলা, একবার পাতলা। এই যে ডিম লোড করবে, এখন ডিমটা ঢুকাবে ক্যানুলার মধ্যে। এই যে ডিমটা লোড করছে, এইটা হলো মিডিয়া। হ্যাঁ দাও, এই যে লোড করছে, এইটা দুইটা প্রেসারের মধ্যে থাকে, নাহলে তো ফরিজবিয়া প্রেসারের মধ্যে থাকে। এটা মিডিয়া, এটা হলো বাতাস, কিছু মিডিয়া কিছু বাতাস, এই প্রোটেকশন থাকার জন্য, নাহলে তো পড়ে যাবেন। যখন সে আমার কাছে নিয়ে দিব, ট্রান্সফারের কাজটা কিন্তু আমি করব, আর লোডের কাজটা কিন্তু এমব্রায়োলজিস্ট করবে। এখানে কাজের ভাগ আছে, এই কাজটা সে করবে, করে না আমি তো রেডি করে বই থাকবো, আমি বলবো ইয়েস রেডি, আমার অ্যাসিস্ট্যান্ট বলবে রেডি, তখন সে এমব্রয়টা বার করবে। এমব্রয় কিন্তু আগে বার করে বই থাকতো না, আমি এইটাকে রেডি করে যখন আমি বলবো রেডি, মানে ওই যে কেনটা দেখতে, এটার আউটার আছে, ইনার আছে, এটা হলো ইনার, যেটা দেখতে ইনার। আউটারটা আমি যখন ঢুকাইয়া আমি আমার অ্যাসিস্ট্যান্ট বলবে যে রেডি, তখন এমব্রায়োলজিস্ট ইনকিউবেটরতে আপনার ভ্রূণ বার করে সে লোড করে আমার দিব। এখানে 2-4 মিনিট সময় আমার বই থাকা লাগে, তখন হে আমার যখন দিব, হে না আউটারের ভিতরে দিয়ে জাস্ট ইন করাই দিয়ে আমরা ছেড়ে দেবো, বাকি কাজ আমি করবো। যেন অনেক কাজ, আর টিম ওয়ার্ক, এটা টিম ওয়ার্ক। হ্যাঁ দেব, এই যে কেন, এই যে দেন,
এই জিনিসটার দাম 15,000 টাকা, পাতলা জিনিস দেখলে 2 টাকার জিনিস মনে হইব, 15,000 টাকা। দেখো এই যে আমরা ক্যানুলা ঢুকাইছি ভিতরে, ওই যে ট্রিপল লেয়ার, এই যে বলছিলাম না যে এন্ডোমেট্রিয়াল থিকনেস 8 মিলিমিটার হইতে হবে এবং ট্রিপল লেয়ার। দেখেন এই যে এন্ডোমেট্রিয়ামটা কত সুন্দর, এই যে এন্ডোমেট্রিয়াম, এই যে ক্যানুলা ঢুকাইছে দেশারও, এই যে ক্যানুলা যাচ্ছে, এই ক্যানুলা যাচ্ছে, এই যে আমরা এইভাবে দেখে দেখে ঢুকবো, দেখে দেখে ঢুকবো, অন্ধকারের মধ্যে ঢুকবো। দেশারও হ্যাঁ, বেকানো বেকানো একটু, বেকানো একটু, হ্যাঁ আবার দেখাই জিনিসটা। এই যে ক্যানুলা ঢুকলো গিয়া, ক্যানুলা ঢুকার সাথে সাথেই পিছনের দিকে সিরিঞ্জ ফিট করা আছে পুশ করার জন্য, পুশ করবো, পিসটা ওই যে পুশটাকে পড়ছে গেলে পরে আমরা মেশিন দিয়ে আবার দেখি যে এইটা দেখা যায় কিনা, এটা কোন জায়গায় দেখা যায়, মিড ক্যাভিটিতে, মানে জরায়ের ভিতরে যে ক্যাভিটিটা আছে, গর্তটার মাঝখানে আমরা ছেড়ে দিই। বেশি উপরে দিলে আবার ইকটোপিক প্রেগনেন্সি হয়ে যেতে পারে, ও টিউবের মাঝে বাচ্চা চলে আসে না, ওইটা টিউবে যেতে পারে। এর জন্য দেওয়ার মধ্যে মানে কায়দা আছে, আবার নিচেও দেওয়া যেত না, নিচে দিলে পরে দিতে পারে, বেশি উপরে দিলে দেবি এইদিকে টিউবের ভিতরে ঢুকে দিবি, এমনভাবে দিতে হবে মাইজ বরাবর এই জরায়ুর ভিতরে মধ্য ক্যাভিটি। দেখেন আমরা জন্ম হয়েছে, আপনার জন্ম হয়েছে, বাপ মা ঠার পাইছেনি, কিন্তু আপনার বাচ্চার জন্ম হইতে আপনি ঠার পাইবেন। কষ্ট, টেনশন, অর্থনীতি, টাইম টেবল, এভরিথিং এখানে জড়িত, বুঝছেন না? দেখো এই যে ট্রিপল লেয়ারটা কত সুন্দর দেখছেন নি, একবারে এইরকম মাঝখানে গিয়া ভ্রূণটা আমরা ছেড়ে দিই, মাঝখানে একবার মাঝখানে বাচ্চা একটা ধরাই দিছে, এই বাচ্চা জন্ম হয়ে যায়, মানে এত সফলতা, মানে লোভনীয় ব্যাপার। এটা শুনেন, এগুলো হলো মার্কেটিং পলিসি, এগুলো যেটা করে না ইয়ে কি বাচ্চারে বারবার দেখায়, এগুলো মার্কেটিং পলিসি। এগুলা শুনেন, আমাকে যে কোনো এক লোক ডাকাতে বলতেছে যে আপনি বলেন 500 হয়ে গেছে বাচ্চা, আমরা বলতেছি আর একটা অ্যাডভার্টাইজ কোম্পানি আর কি, 500 বলেন না কেন, আপনি আমাকে 500 বলতে হইলে আমার বছরে কটা বাচ্চা মন লাগবো, বছরে আমার কয়টা বাচ্চা, আমার 3 বছর হয়েছে আমার এটা বয়স, তাই আমি 500 বাচ্চা কেন হইতে, মিথ্যা কথা কেন বলবো আমি? বলেন মার্কেটিং পলিসি তো এরকম, মিথ্যা আশ্রয় কেন নেবো? আমার জেনুইন যেটা, আমার এই বর্তমানে ডেলিভারি হয়ে গেছে 78টার মতো বাচ্চা, 78টার মধ্যে ধরেন আমার এখানে 40টার মতো হয়েছে, আর বাকিটা দেশে বিদেশে, কানাডাতে হয়েছে, আমেরিকাতে হয়েছে, ইংল্যান্ডে যতগুলো বাচ্চা গেছে আমার এখানে কী করে গেছে, এরা ওইখানে গিয়ে ডেলিভারি হয়েছে, ওই ইংল্যান্ডে গিয়ে ডেলিভারি হয়েছে। আমার বাচ্চা কানাডাতে গেছে, আমার বাচ্চা ইউএস আছে, ইংল্যান্ডে বেশি, ইংল্যান্ডে অনেক রুগী, আমার এখানে আইবিএফের অনেক রুগী ইংল্যান্ডের। হ্যাঁ, তো এগুলো আন্দাজি এই মার্কেটিং কইয়া তো লাভ নেই। এখন যদি আমি কই 500, আপনি আমার হিসাব, আমি তো আপনার হিসাব পারতাম না, কেমনি হিসাব দিব? কয়টা বাচ্চা তাহলে মাসে হয়েছে, কয়টা বছর হয়েছে? 500 বাচ্চা আইবিএফের, এটা 4 টাকানি কথা না, কিন্তু 4 টাকানি কথা না। আপনার একটা লেবের বয়স যদি 15 বছর 20 বছর হয়, তখন গিয়ে কইতে পারে যে হ্যাঁ 700-800 বাচ্চা 1000 বাচ্চা আমার কিনে হয়েছে, আন্দাজি কথা একটা কইলে হবো নাকি? কথা কইলে হইতো না। আমরা এখানে আসার পর আমরা দেখছিলাম যে একজন মহিলা ছিলেন, আইভিএফ করাইছেন, ওনার মনে হয় এটা সেকেন্ড টাইম আইভিএফ ছিল। উনি বলেন যে গর্ভধারণের প্রায় 3 মাস পরে ওনার হঠাৎ করে নাকি মিসক্যারেজ হয়ে গেছে। হইতে পারে, শুনেন, মিসক্যারেজ অ্যাবর্শন যেটা নর্মাল কনসেপশনের যে রেট, স্বাভাবিক মেলামেশার মাধ্যমে অ্যাবর্শনের যে রেট, আর আইভিএফ এর মাধ্যমে বাচ্চা হওয়ার অ্যাবর্শন রেট সেম। অ্যাবর্শন তো হইতে পারে, মানে অ্যাবর্শন তো আমি আটকে রাখতে পারতাম না, প্রিটার্ম ডেলিভারি আটকে রাখতে পারবো না, ফানি ভাঙ্গা আটকে রাখতে পারবো না। তবে আমরা স্বভাবত যাদের বাইরে থাকেন, ওরা ফ্লাইটের আগে আমরা জরায়ের মুখে একটা বান দিয়ে দিই, এটাকে বলে ম্যাকডোনাল্ড সুচার, একটা সেলাই আসলে দিয়ে দিই। যাদের 2টা বাচ্চা আসে তাদের ওই সেলাইটা দিয়ে দিই 14 থেকে 16 সপ্তাহের মধ্যে, 14 থেকে 16 সপ্তাহের মধ্যে। যেমন আমার একটা রুগী ব্রাউনবাড়িয়ার, এরা এখানে বাসা নিয়ে আসছিল, গত পরশু দিন হঠাৎ করে পানি ভেঙে গেছে, তার ম্যাকডোনাল্ড 2টা বাচ্চা, 2টা ছেলে, ম্যাকডোনাল্ড 32 সপ্তাহ পানি ভেঙে গেছে। আমি বলছি বাবা তোমার বাচ্চা এখানে ভর্তি করছো না, তোমার এখানে এনআইসিউ সাপোর্ট লাগতে পারে, তুমি তাড়াতাড়ি সিলেট যাও। ও সিলেট গেছে, এমন মনে হয় কালকে ডেলিভারি হয়েছে, বাচ্চা 2টা ভালো হচ্ছে। কারণ যদি 36 সপ্তাহ আগে ডেলিভারি হয় কোনো, অবশ্যই এনআইসিউ সাপোর্ট লাগবে। এই ক্ষেত্রে আপনি যেখানে ভালো ব্যবস্থা আছে অবশ্যই এখানে এগিয়ে করাবেন, যেন কোনো জায়গায় ডেলিভারি করাবেন না, যেহেতু অনেক দিনের প্রতীক্ষিত বাচ্চা, অনেক খরচের পরে বাচ্চা হয়, অতএব
এটা কি করা মানে এই জিনিসটা মাথায় রেখে আগাইতে হবে। অ্যাবর্শন তো হইতেই পারে। আর স্যার যাদের আগেই এরকম মিসক্যারেজের হিস্ট্রি আছে তাদের কি ওই আইভিএফ এর পরে মিসক্যারেজ হওয়ার সম্ভাবনাটা? সম্ভাবনা তো উড়াই দেওয়া যায় না, তবে আমরা সব ধরনের সার্চ করি কেন হয়েছে, কি কারণ, কোন কারণ পাই কিনা। তবে কিছু মেডিকেশন আছে আইভিএফ এর ক্ষেত্রে ব্যবহার করা হয় যাতে এই ঘটনাটা না ঘটে। আমার এখানে অ্যাবর্শন রেট ভেরি কম হয়েছে, 2-3টা রোগী হয়েছে, কিন্তু প্রিটার্ম ডেলিভারি হয়েছে অনেক, অর্থাৎ 32 সপ্তাহ 33 সপ্তাহ 34 সপ্তাহ এরকম বাচ্চা ডেলিভারি হয়েছে অনেক। স্যার খরচটা সম্পর্কে আমাদের একটা ব্রিফ দিন, সব মিলাই আসলে কেমন খরচটা এক এক ল্যাবের এক এক ধরনের সিস্টেমে টাকাটা নেই। কেউ করে কি একসাথে আমার প্যাকেজ একবারে ওষুধপত্র সহ টোটাল প্যাকেজ। কেউ করে কি 3 টাইম প্যাকেজ, আমি 3 বার ট্রান্সফার করবো, 3 বার আপনাকে কি করবো, আপনি এত টাকা প্যাকেজ, একবার আইলো না, 2 বার আইলো না, 3 বার আইলো না, আমার এই টাকার মধ্যে আপনাকে কাজ দেবো। এটা বিভিন্ন ধরনের বিনিয়োগ। আমার এখানে যেটা আমি শুধু আমার ল্যাবের কস্টিংটা আমি নেই। আমার ল্যাব বলতে ল্যাবের এই যে আপনি যখন নাম রেজিস্ট্রেশন করাইলেন, নাম রেজিস্ট্রেশন করার থেকে শুরু করে ফার্স্ট টাইম ট্রান্সফার পর্যন্ত যতবার আপনি আসবেন, যতবার কাউন্সিলিং করব, যতবার আপনি কনসাল্ট করবেন, যতবার আমি টিবিএস করব, যতবার আপনাকে সার্ভিস দিব, আলাদা কোনো পয়সা নিব না আমরা, আপ টু ফার্স্ট ট্রান্সফার। এখানের মধ্যে গাইনোকোলজির চার্জ আছে, এমব্রায়োলজিস্টের চার্জ আছে, ল্যাবের যে আমরা অ্যাক্সেসরিজগুলো ব্যবহার করি এগুলো আছে, মিডিয়ার চার্জ আছে, আমার এনএসসির চার্জ আছে, এভরিথিং এই টাকার মধ্যে। আমরা 2,10,000 টাকা নিই, কথা বলছেন। আর স্টিমুলেশন খরচ এই টাকাটাও ভাগ করে 2 ভাগে 3 ভাগে, ফার্স্ট কিস্তি, সেকেন্ড কিস্তি, থার্ড কিস্তি। তবে কিস্তিগুলার ডিম বাইর করার একদিন আগে আপনি পেমেন্ট কমপ্লিট করবেন। এটা আমার এখানে নিয়ম না, পৃথিবীর সব দেশেই এই সিস্টেমটা প্রিপেইড। এখন বাকি খরচটা কিসের? বাকি খরচটা হলো আপনার স্ত্রীকে যে ডিম আসার জন্য ইঞ্জেকশন দেওয়া হবে, কেউ 1 লাখ টাকা লাগবে। আমরা দেশীয় ওষুধ যদি দিই 70-80 হাজার টাকা হয়ে যাবে। বাইরে ওষুধ দিলে 1,20,000, 30, 50, 60, 70, ইভেন 1,80,000 লাগতে পারে। যারা বয়স্ক রুগী, যাদের এএমএস লেভেল ভেরি পোর, এএমএস লেভেল কম, বয়স বেশি, তাদের ক্ষেত্রে ওষুধ বেশি লাগবে। আর যারা একটু বয়স কম, এএমএস লেভেল ভালো আছে, ডিমের রিজার্ভ ভালো আছে, তাদের ক্ষেত্রে টাকার পরিমাণটা কম লাগবে। এটা আপনারা নিজেরা ডেলি কিনতে পারবেন, একসাথে 3 দিনে ওষুধ কিনতে পারবেন, এটা আপনারা করবেন। এই খরচটা আসবে। তারপরে আপনার যখন আমরা কি করব, স্টিমুলেশন দিব, তখন 2টা রক্ত পরীক্ষা করাইতে হয়, 3টা রক্ত পরীক্ষা, 4,500 থেকে 5,000 টাকা খরচ হয়, এটা আপনারা করবেন। আর হিস্টারোস্কোপি, অর্থাৎ ডিম যখন ট্রান্সফার করবো জরায়ুর ভিতরে, এর আগে অর্থাৎ আপনি ডিম পিক আপের পরে, ডিম বাইর করাকে বলে পিক আপ, অনেকে বলে ইসি, অনেকে বলে ইসি মানে এক কালেকশন, অনেক ল্যাবে বলে ওপিইউ, অবাম পিক আপ, যে নামই ডাকুক, অবাম পিক আপ বা ইসি করার পরে আমরা জরায়ুর ভিতরটা দেখব একটা যন্ত্র দিয়া, যে ভিতরে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা। আমি যে ভ্রূণটা দিতাম, এই ভ্রূণের জায়গাটা কেমন আছে, এটার নাম হইল হিস্টারোস্কোপি। এই হিস্টারোস্কোপি কোনো সেন্টারে রুগী দেখার সময় করে ফেলায়, আর কোনো সেন্টারে ডিম বাইর করার পরে করে। তো আমি স্বভাবত ডিম বাইর করার পর অনেকে করি, যারা বিদেশ যেহেতু জামাই যেহেতু গিয়া তারাউরা আছে, হিস্টারোস্কোপি করে দিলাম। হিস্টারোস্কোপিতে কত 24,000 না কত, 24,000 টাকা আমরা নিই, এটা হিস্টারোস্কোপি। এই হলো আপনাদের খরচের ধাপগুলা। আর ফ্রিজিং কস্ট সব এটার মধ্যে আমরা আমরা 6 মাস পর্যন্ত আপনার ভ্রূণকে ফ্রি সার্ভিস দিব, 6 মাস পরে প্রতি মাসের জন্য 2,000 টাকা করে ভাড়া দিবেন আপনারা। 6 মাস পরে কেউ যদি ভ্রূণ রাখতে চায় 5 বছর, 7 বছর, 10 বছর, সে রাখতে পারবে। 2,000 টাকা পার মান্থ তার ওই ভাড়া দিতে হবে, ঠিক আছে। মনে করেন প্রথমবার ট্রান্সফার করলেন, বাচ্চা হয়ে গেছে, আপনার ভ্রূণ আরও 2টা আছে, আপনি 2 বছর পরে আবার ট্রান্সফার করবেন, আপনার 2 বছরে ভাড়া দিবেন 48,000 টাকা দিয়ে, আপনার ওই সেকেন্ড টাইম ট্রান্সফারের যে খরচ আছে, খরচ দিয়ে আপনার ট্রান্সফার করবেন। যেমন আমার একটা রুগী সিলেটের,
শেষ ইয়েস সিলেটের একটা রুগী যে মনে করেন তার প্রথমবার ট্রান্সফার করে বাচ্চা আইছে, এখন 1.5 বছর হয়ে গেছে, এখন ট্রান্সফার করতো আবার, এখন 1.5 বছর হয়ে গেছে। আমি কই নিয়ম তো হইলো আপনাকে রিকনফার্ম করা যে আমার ভ্রূণ আমি রাখবো, এটা আবার শর্ত আছে কিনা লেখা আছে দেখবেন। যদি 6 মাসের ভিতরে কেউ যোগাযোগ না করে তাহলে ধরে নিব যে আপনার ভ্রূণ আপনি সংরক্ষণ করতে চান না, এই ক্ষেত্রে পরবর্তীতে এসে আপনি ক্লেম করতে পারবেন না যে আমার ভ্রূণ গেলে কই। আপনি অবশ্যই 6 মাসের ভিতরে আপনি জানাবেন যে আপনি ভ্রূণ সংরক্ষণ করবেন কি না। এখন তো আটকে গেছে, আমাকে দেখেন শর্তের মাঝে লেখা আছে, যদিও তার ভ্রূণ আমি ফালাইছি না, ভ্রূণ রাখছি, আমি ফালাইছি না, আমি ভয় দেখাইছি আর কি, যে তোমার ভ্রূণ তো তুমি তো যোগাযোগই করো না আমার সাথে, 2 বছর হয়ে গেছে। আমি বললাম 2 বছর আপনার ভাড়া কিন্তু 48,000 আসবে, আপনি টাকা দেন নাই। আপনার নিয়ম হইল কন্ট্যাক্ট করা যে আমি 2 বছরের জন্য রাখবো, আর আমি টাকাটা মাসে মাসে দিব, বা 3 মাস পরে দিব, বা 6 মাস পরে দিব, আপনার যোগাযোগই করেন নাই। যাই হোক, পরে সে বলছে যে স্যার একটু কমাই টমাই নিয়ে আমার আগেরটা মেয়ে হয়েছে, এইবার তো ভ্রূণ যেহেতু আছে আর একটা ছেলে নিয়ে দেখি আবার ট্রান্সফার সে করবে, এই সুযোগ আছে। আবার মনে করেন কোনো স্বামী বিদেশ যেটিয়া তারা আছে, তার ওই শুক্রাণু ফ্রিজিং করে রেখে দিব আমরা, সে চলে যাক, তার শুক্রাণু মাসে দিয়ে যাবে, ফ্রিজিং করে রেখে দিব। অথবা স্বামী আইতে অনেক দিন দেরি হইতে পারে, বউয়ের বয়স হয়ে যেতেছে 35, 36, 37 হয়ে, তার এমএস লেভেল কমে যাচ্ছে, তার আমরা ডিমও সংগ্রহ করে রেখে দিতে পারি। তার স্বামী যখন বিদেশ থেকে আইলে পরে ওই ডিম বাইর করে আমরা ডিম ফুটে বাচ্চা ব্যবস্থা করতে পারবো। 2 ব্যবস্থায় আমার এখানে আছে, ফ্রিজিং, ডিমও ফ্রিজিং করা যাবে, এমব্রয়ো ফ্রিজিং করা যাবে, শুক্রাণু ফ্রিজিং করা যাবে, তবে ফ্রিজিং কস্টিং আসবে। এই স্যার আমার ভাইয়ের একটা প্রশ্ন আছে, আমি প্রশ্ন করার উদ্দেশ্য না, সে ওই প্রশ্নটা এরকম রাখছে যে ডিমগুলা যে বের করে হইব এরপরে ডিম থাকবে কিনা। থাকবো, আল্লাহ তাআলা যেটা দিয়া দিচ্ছে আপনার স্ত্রীকে, এটা তো সব তো বার করতাম না, থাকবো, সবটি বার করা দিত না, সব তো আর ফুটতো না, না সব তো ফুটতো না। যেগুলা ইঞ্জেকশন দিব এইগুলা একটা গ্রুপ অফ এক আইব, বাকি এক তো ভিতরে থেকে যাব। বরঞ্চ আমরা আরে আরো আরেক কথা কইলে কত বারে আমরা ডুয়াল স্টিমুলেশন দেই অনেক রুগীদেরকে, যাদের গত মাসে আমার 2টা রুগী ওরা ডিম ভালো আসে না, একটা ডিম আইছে, এরা এই মাসে আবার পিক আপ করতেছি, এই মাসে দেখা যায় ভালো ডিম আইছে, এই মাসে ভালো ডিম আইছে। একটা রুগী ওই সিলেটের, তার একটা ডিম আসে নাই, গত মাসে পুরো টাকাটা মাইর, এখন আবার স্টিমুলেশন শুরু করছি, এখন দেখা যায় 6টা 7টা ফলিকুল আইছে, খুব ভালো ফলিকুল আইছে। এটা ভয়ের কোনো কারণ নাই, এটা আপনি ভয় করবেন না। আমরা সেন্টার থেকে আমরা যে বাচ্চাগুলো পাইছি, আপনারা দেখেন এই বাচ্চাগুলো এখানে আংশিক আর কি, আংশিক ছবি, এখানে 20-22টা বাচ্চার ছবি আছে, এগুলো আমাদের সেন্টারের বাচ্চা আর কি। এটা টুইন বেবি খুব মায়া লাগে আর কি, সমস্ত কাজ করলে ভালো লাগে। এই যে বাচ্চাগুলো খুব মায়া লাগে আমার, মনে হয় এইগুলো আমারই সন্তান, এরকম একটা নিজের এত ফিলিং আসে। এই দেখেন তার মা বাবা তারা তো আশাই ছেড়ে দিছিল হয়তো যে বাচ্চা কাচ্চা হবে না, দেখেন কত সুন্দর লাগে দেখতে বাচ্চাগুলারে। কানাডার বাচ্চারা দেখাই, ওইটা খুব সুন্দর লাগে, এটা হয়ে গেছে 28 সপ্তাহ, কানাডা দিয়া 28 সপ্তাহ হয়ে গেছে বাচ্চারা এত সুন্দর হয়েছে। এই বাচ্চাটা হলো কুমিল্লার চান্দিনা এর বাড়ি আর কি। এখন আপনারা যারা সামনে বেঁচে করাবেন, আমার ম্যানেজার এরকম ওই যে কাননবাবু, ওনার সাথে পরিচয় রাখবেন সবসময়, ওনার নাম্বারটা রাখবেন, সবসময় যোগাযোগ তার সাথে করবেন, টাইম টেবল এভরিথিং সে জানাবে। হ্যাঁ, তার সাথে আপনারা একটা টোকেন মানি জমা দিয়ে আপনারা নামটা কনফার্ম করে নেবেন। কারণ আমরা আগে 1-1.5 মাস আগে কনফার্ম করি, কেন আমাদের মিডিয়ার অর্ডার দেওয়া লাগে আগে,
কারণ মিডিয়ার আবার প্যাকেজ আছে, 10 জন 5 জন 20 জন প্যাকেজ আছে। এখন রুগী হইলো 5 জন, আমি 10 জনের প্যাকেজ নিয়ে আসলাম, তো টাকাটা নষ্ট হয়ে যাবে। এরকম অনেকবার আমি ধরা খাইছি, রুগী হয়েছে কম, ওষুধ আনছি বেশি, এটা একবার খুললে আর ব্যবহার করা যায় না। এই যে বাচ্চাটা আমার সেন্টারের, এই যে এটা 28 সপ্তাহ জন্ম হয়েছে কানাডাত গিয়া, বাচ্চারা আমার ভালো আছে, হসপিটালতে রিলিজ পেয়েছে 1 সপ্তাহ আগে। তো ধন্যবাদ আপনাদেরকে, আপনারা কষ্ট দিলাম, আমার জন্য আশীর্বাদ করবেন। আর আপনারা যারা করতে চান একটু এনলিস্ট করাই, আর যারা রিপোর্ট দেখাইবেন আমি নিচে রুমে বসবো, আপনি রিপোর্টটা দেখবো আমি।